আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের পর্বে আমরা ভাগ এই টপিকসটি নিয়ে বিস্তারিত আলোচনা করব। কিভাবে করে আমরা ভাগগুলো করতে পারি, বিভিন্ন রকমভাবে ভাগের পদ্ধতিগুলো শিখব, ভাগ সম্পর্কিত বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নেরও আমরা সমাধান করব ইনশাআল্লাহ। তাই আশা করি আজকের পর্বটি যদি আপনারা শেষ পর্যন্ত দেখেন তাহলে অনেক উপকৃত হবেন ইনশাআল্লাহ। সবার প্রথমে ভাগ আমরা এখানে লিখি। এই যে ভাগ শব্দটা লিখলাম, এটাকে ইংরেজিতে কি বলা হয়? ভাগকে ইংরেজিতে বলা হয় ডিভিশন। ভাগকে ইংরেজিতে কি বলা হয়? ডিভিশন বলা হয়। ভাগ জিনিসটা কি? ভাগ হচ্ছে আমরা কোনো একটা সংখ্যা থেকে অন্য একটা সংখ্যা বারে বারে বিয়োগ করতে 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 যখন ওই সংখ্যাটা পুরোটা শেষ করে ফেলি, অর্থাৎ বিয়োগ করতে থাকি একটা সংখ্যা থেকে অন্য একটা সংখ্যা পুনরায়, অর্থাৎ একের পর এক বিয়োগ করতে থাকলে এক পর্যায়ে গিয়ে ওই সংখ্যাটা শেষ হয়ে যাবে। অর্থাৎ বারবারে বিয়োগ, এই বারে বারে বিয়োগ করার সংক্ষিপ্ত রূপ হচ্ছে ভাগ। অর্থাৎ ভাগ করলে মান বাড়ে না, মান কমতে থাকে। আমরা যখন একটা সংখ্যাকে অন্য একটা সংখ্যা দিয়ে ভাগ করব তখন এটার মান কমতে থাকবে, এক পর্যায়ে পুরোটা শেষ হয়ে যাবে। যেমন আমি এখানে লিখলাম 20 থেকে যদি আমি এই যে 4কে বিয়োগ করলাম, আবার 4কে বিয়োগ করলাম, আবার 4কে বিয়োগ করলাম, আবার 4কে বিয়োগ করলাম, আবার বিয়োগ করলাম, করতে 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 এক পর্যায়ে গিয়ে এটা পুরোটা শেষ হয়ে যাবে। 20 থেকে 4 বিয়োগ করলে 16, 12, 8, 4 থেকে আবার 4 বিয়োগ করলে 0। অর্থাৎ এই একটা সংখ্যা থেকে আরেকটা সংখ্যা বিয়োগ বারবারে বিয়োগ করতে 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 এক পর্যায়ে গিয়ে এই সংখ্যাটা পুরোটা শেষ হয়ে যায়। তাহলে এই যে বারবারে বিয়োগ করলাম, এটাকে সংক্ষেপে ভাগ করলে ফলাফলটা বের হয়ে যাবে। এই যে এখানে আমি 4কে কয়বার বিয়োগ করলাম? 5 বার বিয়োগ করলাম। এখন আমি যদি 20কে 4 দিয়ে ভাগ করি, 4 5 20, শেষ, ভাগ অঙ্কটা হয়ে গেছে। আমি 20 থেকে 4কে কয়বার বিয়োগ করলে 0 হবে? আমাকে বারবারে করে 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 দেখতে হয়েছে। আমি দেখলাম 4কে আমি যদি 5 বার বিয়োগ করি, 4কে যদি 5 বার বিয়োগ করি তাহলে 0 বের হয়। কতবার বিয়োগ করলাম? এই বিয়োগ অঙ্ক না করে আমি যদি ডাইরেক্ট 20কে 4 দিয়ে ভাগ দিই তাহলে ফলাফল বের হয় 5। এই 5 মানে 20 থেকে 4কে 5 বার বাদ দিতে হবে, তাহলেই ফলাফল 0 হয়ে যাবে। তাইলে দেখেন এখানে বিয়োগটা করতে আমাদের অনেকক্ষণ সময় লাগবে। 20 থেকে 4 বিয়োগ, আবার বিয়োগ, আবার বিয়োগ, এভাবে করতে করতে সময় লাগবে। কিন্তু ভাগটা করলে খুব সংক্ষেপে তাড়াতাড়ি করে ফলাফল বের হয়। তাহলে ভাগ কাকে বলে? আমরা তো সবসময় খালি ভাগ কাকে বলে এগুলো শিখি না, সরাসরি সূত্র দিয়ে অঙ্ক আরম্ভ করে দিই। তো ভাগ বলতে এটাই বোঝানো হয় যে একটি সংখ্যা থেকে আরেকটি সংখ্যা পুনরায় বিয়োগ করার কারণে যে ফলাফল বের হয়, সংক্ষেপে ওই ফলাফলটা বের করার পদ্ধতিকে বলা হয় ভাগ। একটি সংখ্যা থেকে আরেকটি সংখ্যা বারে বারে বিয়োগ করলে যেই ফলাফল বের হয়, সেই ফলাফলটা যখন আমরা সংক্ষেপে অতি দ্রুত বের করার যেই পদ্ধতি, তাকে বলা হয় ভাগ। ভাগকে ইংরেজিতে আমরা বলি ডিভিশন। যখনই আমরা ভাগ কথাটা বলি, এই ভাগ হচ্ছে গুণের বিপরীত। গুণ করলে মান বাড়ে, ভাগ করলে মান কমে। ভাগ শব্দটা বললেই আমাদের সামনে 4টা শব্দ আসবে। আপনারা সবাই এর সাথে পরিচিত আছেন। ভাগ শব্দটা বললে আমাদের সামনে 4টা শব্দ আসে। শব্দগুলো কি কি? একটি শব্দ হচ্ছে ভাগ, প্রথম শব্দটা হচ্ছে ভাজ্য, এর পরের শব্দটা হচ্ছে ভাজক, এর পরের শব্দটা হচ্ছে ভাগফল, এবং সর্বশেষ শব্দটা হচ্ছে ভাগশেষ। এই 4টা শব্দ আমাদের সামনে আসে, কারণ ভাগ অঙ্কের মধ্যে এই 4টা শব্দই সেখানের মধ্যে থাকে। একটা হচ্ছে ভাজ্য, একটা ভাজক, একটা ভাগফল, একটা ভাগশেষ। এই 4টা শব্দ আমাদের ভাগ অঙ্কের মধ্যে লাগে। তো ভাগ জিনিসটা কীরকম? যেমন এই যে আমরা যেখানে ভাগ করেছিলাম, 20কে 4 দিয়ে ভাগ করলাম, এটাই আমরা এখানে লিখি। এটা দিয়ে এখন বারবারে বুঝাবো আমরা। 20কে 4 দিয়ে ভাগ করব, তাহলে 4 20-এর মধ্যে 5 বার যায়, 4 5 20, 0। তো এবার দেখেন এই যে ভাগ অঙ্কটা, সবার প্রথমে আমরা লিখলাম ভাজ্য। ভাজ্য কাকে বলে? যে সংখ্যাকে ভাগ করা হয়, যে সংখ্যাকে ভাগ করা হয় তাকে বলা হয় ভাজ্য। আমরা এই অঙ্কটার মধ্যে 20কে ভাগ করতেছি। কাকে ভাগ করতেছি? 20কে ভাগ করতেছি। আমরা 20কে ভাগ করে করে দিয়ে দিব, তাহলে 20কে ভাগ করতেছি, তাকে বলা হবে ভাজ্য। তারপরে ভাজক কাকে বলে? যে সংখ্যা দ্বারা বা দিয়ে, যে সংখ্যা দিয়ে ভাগটা করা হয়,
যে সংখ্যা দিয়ে ভাগ করা হয় তাকে বলা হয় ভাজক। তাকে কি বলা হয়? ভাজক। তারপরে কি? ভাগফল। ভাগফল কাকে বলে? ভাগ করার পর যেই ফলাফল বের হয় তাকে বলা হয় ভাগফল। এবং সর্বশেষ একটা শব্দ ভাগশেষ। ভাগশেষ এটা বলতে বোঝানো হয় পুরো ভাগ অঙ্কটা শেষ করার পর যা অবশিষ্ট থাকে তাকে বলা হয় ভাগশেষ। তাকে কি বলা হয়? ভাগশেষ। তাহলে আমরা এখানে সবগুলো শব্দ আরেকবার বলি। ভাজ্য কাকে বলে? যে সংখ্যাকে ভাগ করা হয় তাকে ভাজ্য বলা হয়। যে সংখ্যা দ্বারা ভাগ করা হয় তাকে ভাজক বলে। ভাগ করার পর যে ফলাফল বের হয় তাকে ভাগফল বলে। ভাগ করার শেষে, ভাগ করার পর যা অবশিষ্ট থাকে তাকে ভাগশেষ বলা হয়। তো আমরা যখন ভাগ অঙ্ক করি তখন এই চারটা শব্দ আমাদের সামনে আসে। কোনটা কাকে বলে সেটা আমরা দেখলাম। এবার কথা হলো ভাগ কয় প্রকার? ভাগ হচ্ছে মূলত দুই প্রকার। একটি হচ্ছে নিঃশেষে বিভাজ্য, আরেকটি হচ্ছে নিঃশেষে বিভাজ্য নয়। ওই কথাটা বলার আগে, ওখানে যাওয়ার আগে আরেকটা কথা এখানের মধ্যে বলে নিই। এই যে আমরা ভাগ অঙ্কটা করলাম, এই যে এখানে যে আমরা অঙ্কটা করলাম এটা ঠিক আছে, কোনো ভুল নাই, ঠিক আছে। এভাবেও করা যায়। আরেকটা পদ্ধতি হচ্ছে আন্তর্জাতিক পদ্ধতি। কি পদ্ধতি? আন্তর্জাতিক পদ্ধতি। আমরা আমাদের পঞ্চম শ্রেণীর এই ক্লাসটিতে আমরা ভাগ অঙ্কগুলো আন্তর্জাতিক পদ্ধতিতেই বেশিরভাগ করার চেষ্টা করব। কারণ আমাদের চতুর্থ শ্রেণীতেও বলা ছিল যে আমরা সেখানের মধ্যে এই পদ্ধতিতে, যে এখানে এই পদ্ধতিতে ভাগ অঙ্ক করব, পঞ্চম শ্রেণী থেকে আন্তর্জাতিক পদ্ধতিতে ভাগ অঙ্কগুলো করব। তো আমরা এখানে মধ্যে আন্তর্জাতিক পদ্ধতি করব। এখন আন্তর্জাতিক পদ্ধতি এটা কি অন্যরকম একটা পদ্ধতি? মোটেই না। সেটা হচ্ছে এই যে আমরা ভাগ অঙ্কটা করলাম, এখানে যে দুই পাশে দুইটা দাগ দিয়েছি, আন্তর্জাতিক পদ্ধতিতে দুই পাশে দুইটা দাগ দেয় না, এই দিকে দাগটা দিয়ে এখানে সোজা দাগটা চলে যায়। এরপর আমরা লিখি 20, অর্থাৎ ভাজ্যটা যেভাবে করে বসো, ভাজকটা বসলো। আর এই যে দুইটা দাগ দুই সাইডে দেই, দুইটা দাগ দুই সাইডে না দিয়ে একটা দাগ এই দিকে আরেকটা উপরের দিকে চলে যাবে, অর্থাৎ এই জিনিসটা এটা উপরে চলে যাবে। এবার 4 দিয়ে 20কে ভাগ করব, 4 5 20, ভাগশেষ 0। আন্তর্জাতিক পদ্ধতি এটা কি, এটা আমরা সামনে আরও বিস্তারিত আলোচনা করব। এটা নিয়েই তো আমরা এখন অঙ্ক করতে থাকবো। আন্তর্জাতিক পদ্ধতিতে কিভাবে অঙ্ক করে, কোথায় কোন সংখ্যাটা বসাইতে হয়, কোথা থেকে কোনটা নামাইতে হয়, এগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। তো এই পদ্ধতিটাকে বলা হয় আন্তর্জাতিক পদ্ধতি। আন্তর্জাতিক পদ্ধতিতে ভাগফলটা ভাজ্যের উপরে বসে। আমরা সাধারণত সবসময় যে ভাগ অঙ্ক করি সেখানে ভাগফলটা এই ডান দিকে বসে, কিন্তু আন্তর্জাতিক যে পদ্ধতি, অর্থাৎ সারা বিশ্বে যে নিয়মটা চলে, আন্তর্জাতিক পদ্ধতিতে ভাগফলটা ভাজ্যের উপরে বসে। তো আমরা এটাকে কিভাবে করে বসাবো সেগুলো আমরা সব শিখবো একটু পরে ইনশাআল্লাহ। তো এখন যেটা বলতেছিলাম সেটা হচ্ছে ভাগ অঙ্ক এটা দুই প্রকার। একটা হচ্ছে নিঃশেষে বিভাজ্য, আমি নামটা লিখি, নিঃশেষে বিভাজ্য, এবং আরেকটা হচ্ছে নিঃশেষে বিভাজ্য নয়। অর্থাৎ আমরা যখন ভাগ অঙ্ক করব, যেই ভাগ অঙ্কই করি না কেন সেটা এই দুই প্রকারের যে কোনো এক প্রকার হবেই হবে। হয় সেটা নিঃশেষে বিভাজ্য হবে, আর নয়তো সেটা নিঃশেষে বিভাজ্য নয় হবে। তো এই জিনিসটা কি সেটা একটু বোঝার চেষ্টা করি। নিঃশেষে বিভাজ্য, বিভাজ্য মানে ভাগ যাওয়া। আমি একটা সংখ্যা যখন ভাগ করতেছি তো বিভাজ্য মানে ভাগ যাওয়া, আর নিঃশেষে বিভাজ্য মানে ওই ভাগ অঙ্কটা পুরোপুরি শেষ হয়ে যাওয়া, অর্থাৎ ভাগশেষ থাকবে না, ভাগশেষ শূন্য হবে। ভাগশেষ কি হবে? শূন্য হবে। তাহলে আমরা এক কথায় বলি, যে ভাগ অঙ্কে ভাগশেষ শূন্য হয়, ভাগশেষ শূন্য হয়, এটা একদম নির্দিষ্ট, ভাগশেষ শূন্য হয়, সেই ভাগ অঙ্কটিকে নিঃশেষে বিভাজ্য বলা হবে। কি বলা হবে? নিঃশেষে বিভাজ্য বলা হবে। অর্থাৎ ভাগ অঙ্কটা পুরোপুরি শেষ হয়েছে, কোনো কিছু আর বাকি নাই, পুরো অঙ্কটা শেষ। আর যে ভাগ অঙ্কে ভাগশেষ শূন্য ব্যতীত অন্য যে কোনো সংখ্যা হয় সেই ভাগ অঙ্কটিকে বলা হয় নিঃশেষে বিভাজ্য নয়। কীরকম সেটা একটু উদাহরণ দিই। যেমন আমরা যদি এখানে লিখি, এই যে 20 না, আমি লিখলাম এখানের মধ্যে 23 লিখলাম, তাহলে 4 23-এর মধ্যে যায় 5 বার, 4 5 20 থাকে 3,
4 আর 3-এর মধ্যে যায় না। তো দেখেন এই যে ভাগ অঙ্কটা করলাম, এখানে ভাগশেষ শূন্য নাই, ভাগশেষ শূন্য ব্যতীত অন্য একটা সংখ্যা, এই ভাগ অঙ্কটাকে বলা হবে নিঃশেষে বিভাজ্য নয়। নিঃশেষে বিভাজ্য নয়, নিঃশেষে বিভাজ্য নয়। তাহলে নিঃশেষে বিভাজ্য নয় কাকে বলে? ভাগ অঙ্কের ভাগশেষ শূন্য ব্যতীত অন্য কোনো সংখ্যা হলে, ভাগশেষ শূন্য ব্যতীত অন্য কোনো সংখ্যা হলে, অর্থাৎ শূন্য হবে না, অন্য যে কোনো সংখ্যা হতে পারে, 1, 5, 10, 15, 100 যে কোনো সংখ্যা হতে পারে, শূন্য হবে না। শূন্য ব্যতীত, ভাগশেষ শূন্য ব্যতীত অন্য যে কোনো সংখ্যা হলে সেই ভাগ অঙ্কটিকে বলা হয় নিঃশেষে বিভাজ্য নয়, মানে এটা পুরোপুরি শেষ হয় নাই, কিছু না কিছু রয়ে গেছে। আর ভাগশেষ শূন্য হলে সেই ভাগ অঙ্কটিকে বলা হয় নিঃশেষে বিভাজ্য, অর্থাৎ ভাগ অঙ্কটা পুরোপুরি শেষ হয়েছে। তাহলে আমরা এখানে কি শিখলাম? ভাগকে ইংরেজিতে বলা হয় ডিভিশন। ভাগ শব্দটা হচ্ছে বিয়োগ, বারে বারে বিয়োগ করার সংক্ষিপ্ত রূপ, খুব দ্রুত গতিতে সংক্ষেপে এই ফলাফলটা বের হয়ে যাবে। আমি বারবারে বিয়োগ করলে যে রেজাল্টটা পাবো, আমি ভাগ করলেও সেই একই রেজাল্ট পাবো, একই ফলাফল পাবো। ভাগ এই কথাটা বললেই আমাদের সামনে 4টা শব্দ আসে: ভাজ্য, ভাজক, ভাগফল, ভাগশেষ। ভাজ্য, ভাজক, ভাগফল, ভাগশেষ কাকে বলে সেগুলো শিখলাম। এরপর ভাগ আমরা সবসময় এভাবে করে থাকি, আর আন্তর্জাতিক এই পদ্ধতিতে করা হয়। 5ম শ্রেণীতে ভাগ অঙ্কটা এটাকেই বেশি গুরুত্ব প্রদান করা হবে। এটা ভুল না, এটাকে গুরুত্ব বেশি দেওয়া হবে, যে সবসময় তো এই পদ্ধতি শিখছি, এখন এই পদ্ধতিটাও আমরা একটু ভালো করে শিখে নিব, তাহলে 2টা পদ্ধতি হয়ে যাবে। ভাগ অঙ্ক যেই ভাগ অঙ্কই করি না কেন, সেটা যে কোনো 2টা ক্যাটাগরিতে, 2টা প্রকারে সেটা ভাগ হয়ে যাবে। হয় সেই ভাগ অঙ্কটা নিঃশেষে বিভাজ্য হবে, আর নয়তো সেই ভাগ অঙ্কটা নিঃশেষে বিভাজ্য নয় হবে। তো আমরা এখন সামনে এই যে নিঃশেষে বিভাজ্য আর নিঃশেষে বিভাজ্য নয়, এই 2টার মধ্যে কি কি সম্পর্ক, কিভাবে করে বুঝবো, কিভাবে করে নির্ণয় করব, সেগুলো এখন আমরা আলোচনা করব। তো এখানের মধ্যে আমরা নিঃশেষে বিভাজ্যের ক্ষেত্রে যে সূত্রগুলো সেগুলো লিখে নিলাম, এবং নিঃশেষে বিভাজ্য না হলে যে সূত্রগুলো সেগুলো লিখে নিলাম। এগুলো আমরা যখন করতে থাকবো, একটার পর একটা প্র্যাকটিস করতে থাকবো, এগুলো এমনিতে আমাদের মুখস্থ হয়ে যাবে। তো এগুলো কি? যখন আমাকে অঙ্কের মধ্যে আমরা দেখব যে ভাগশেষ নাই, ভাগশেষের কোনো কথা বলে নাই, ভাগশেষ শূন্য বা ভাগশেষ বলাই নাই, তাহলে আমাকে বুঝতে হবে যে সেই অঙ্কটা হচ্ছে নিঃশেষে বিভাজ্য। নিঃশেষে বিভাজ্য কাকে বলে? আমরা এইমাত্র বলেছি যে ভাগশেষ যদি শূন্য হয় তখন সেই ভাগ অঙ্কটাকে আমরা বলি নিঃশেষে বিভাজ্য। তো নিঃশেষে বিভাজ্য যখন হবে তখন এই সূত্রগুলো আমরা প্রয়োগ করব। নিঃশেষে বিভাজ্যর ক্ষেত্রে আমার অঙ্কে যদি তারা ভাগফল জানতে চায়, আপনাকে যেই প্রশ্ন দিল সেখানে তারা ভাগফলটা জানতে চায়, এবং আপনি জানেন যে এই অঙ্কটা নিঃশেষে বিভাজ্য, কারণ ভাগশেষের কোনো কথাই সেখানে বলা নাই, তাহলে ভাগফল যদি বের করতে হয় তখন আপনাকে ভাজ্য ভাগ ভাজক করতে হবে, তাহলে আপনি ভাগফল পেয়ে যাবেন। যেমন আমি একদম উদাহরণ এখানের মধ্যে দিয়ে দেখাই। আমি যদি এখানে মধ্যে লিখি 20কে আমি ভাগ করলাম, এখানের মধ্যে 5 দিয়ে ভাগ করলাম, খেয়াল করবেন 20কে আমরা 5 দিয়ে ভাগ করলাম, তাহলে ফলাফল কত বের হবে? 4 বের হবে। 4 5 20 0। আচ্ছা, তো এবার দেখেন এই একটা উদাহরণ দিয়ে আমরা এই 3টা সূত্র বোঝার চেষ্টা করব। আমাদেরকে তারা বলছে যে আপনারা ভাগফল বের করেন। কিভাবে বের করব? তারা প্রশ্নের মধ্যে দিয়েই দিবে, কোনো চিন্তার কারণ নাই, তারা প্রশ্নে দিয়ে দিবে যে ভাজ্য 20, ভাজ্য কত? 20, এটা তারা বলে দিল। ভাজক 5, ভাজক 5। আমরা যখন ভাজ্যকে ভাজক দিয়ে ভাগ দিব, দেখেন ভাজ্যকে ভাজক দিয়ে ভাগ দিব, তখন ফলাফল কত বের হয়? 20কে 5 দিয়ে ভাগ দিলে ভাগফল 4 বের হয়, ভাগফল কিন্তু 4। তাহলে যখন আপনার অঙ্কে ভাগফলটা নাই, আপনার অঙ্কে তারা ভাজ্য এবং ভাজক দিয়ে দিছে, তারা ভাগফল জানতে চায়, তখন আমরা ভাজ্যকে ভাজক দিয়ে ভাগ দিব, ভাজ্যকে ভাজক দিয়ে ভাগ দিব, ভাগফল বের হয়ে যাবে। এবার আসেন পরের লাইনে যাই। যদি আপনার অঙ্কে তারা ভাজ্য দিয়ে দিছে এবং ভাগফল দিয়ে দিছে, তারা ভাজকটা জানতে চায়, এই যে ভাজকটা মনে করেন যে এটা নাই, ভাজকটা জানতে চায় তারা, তাহলে তারা কি দিছে? ভাজ্য দিছে, ভাগফল দিছে। আমরা কি করব? ভাজ্যকে ভাগফল দিয়ে ভাগ করব, ভাজ্যকে ভাগফল দিয়ে ভাগ দিব। তাহলে 20কে যদি 4 দিয়ে ভাগ দিই ফলাফল 5 বের হবে, তার মানে ভাজক 5। ভাজ্য 20, ভাগফল 4, 20কে 4 দিয়ে ভাগ দিলে ভাজক
5 বের হয়। আপনারা জানেন ভাজক, ভাজ্য, ভাগফল। তো এখন একটা জিনিস যদি এখানে লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন, যখন ভাগফলটা বের করতে হয়েছে ভাজ্যকে ভাজক দিয়ে ভাগ দিছি, আর যখন ভাজক বের করতে হয়েছে তখন ভাজ্যকে ভাগফল দিয়ে ভাগ করছি, আমাদের ফলাফল এটা বের হয়ে গেছে। এবার যখন আমাদেরকে এই মাঝখানেরটাই জানতে চায়, মানে ভাজ্যটাই জানতে চায়, ভাজ্য দেয় নাই, অঙ্কের মধ্যে ভাজ্য দেয় নাই, তারা বলছে ভাজক 5 ভাগফল 4। কোনো একটা ভাগ অঙ্কের ভাজক 5 ভাগফল 4, তোমরা বলো তো ভাজ্য কত? তখন আমাদের কাজ হলো ভাজককে গুণ করতে হবে ভাগফল দিয়ে, 4 5 20, ভাজ্য 20। তাহলে এই হচ্ছে আমাদের অঙ্কগুলো। প্রশ্নের মধ্যে তারা এইগুলো জানতে চাইতে পারে, এইভাবে আমাদেরকে উত্তর বের করতে হবে। প্রশ্নের মধ্যে তারা ভাজ্য এবং ভাজক দিয়ে দিছে, ভাগফল দেয় নাই, ভাগফল জানতে চায়, এইভাবে করে আমাদেরকে বের করতে হবে। তারা ভাজক জানতে চায়, এই পদ্ধতিতে বের করতে হবে। ভাজ্য জানতে চায়, এই পদ্ধতিতে বের করতে হবে। এবং অবশ্যই সেটা নিঃশেষে বিভাজ্যের ক্ষেত্রে, যখন ভাগশেষ শূন্য, ওই ক্ষেত্রে আমরা এই সূত্রগুলো প্রয়োগ করব। এবার আসা যাক এই দিকটাতে, এটাও ভাগ অঙ্কেরই বিষয়, তবে এখানে কি লিখছি? নিঃশেষে বিভাজ্য না হলে, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, নিঃশেষে বিভাজ্য না হলে। এবং বাস্তবতায় যেই কথাটা বলি সেটা হচ্ছে আমাদের এখানের মধ্যে এই সূত্রগুলোই বেশিরভাগ কাজে লাগে। কারণ আমরা ভাগশেষ শূন্য বের হয়, অধিকাংশ অঙ্কের মধ্যে ভাগশেষ শূন্য বের হয়, কিন্তু যখন ভাগশেষটা শূন্য না বের হয়ে অন্য কোনো সংখ্যা বের হবে তখন আমাদেরকে এই সূত্রগুলো ব্যবহার করতে হবে। আর আমাদের পরীক্ষাগুলোতে, আমাদের বইয়ের মধ্যে যে অঙ্কগুলো দেওয়া, অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় এই সূত্রগুলোই আমাদের বেশি কাজে লাগে। কারণ অঙ্কগুলো নিঃশেষে বিভাজ্য না, নিঃশেষে বিভাজ্য হয় না, এরকমই বেশিরভাগ থাকে। নিঃশেষে বিভাজ্য হয় এরকম খুব কমই থাকে, নিঃশেষে বিভাজ্য হয় না এরকম অঙ্কই বেশিরভাগ থাকে। এই সূত্রগুলো আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমাদের পঞ্চম শ্রেণীতে বহু নির্বাচনী, অর্থাৎ এক কথায় উত্তরের কিছু প্রশ্ন দেওয়া থাকে, যে একটা প্রশ্ন দিবে, এক কথায় উত্তর দেওয়া লাগে, খুব স্বল্পভাবে উত্তরটা দেওয়া লাগে। ওই প্রশ্নে এই ধরনের সূত্র দিয়ে থাকে। প্রশ্নের মধ্যে বলে দেয় নিঃশেষে বিভাজ্য না হলে ভাজক নির্ণয়ের সূত্র কোনটি? তখন আমাদেরকে এই সূত্রটা খাতার মধ্যে লিখে দিতে হয়। তো নিঃশেষে বিভাজ্য না হলে কোন কোন সূত্র আমরা কিভাবে কখন ব্যবহার করব, কোন সূত্রটা কখন ব্যবহার করব? দেখেন, যখন আমাদেরকে বলবে, প্রশ্নের মধ্যে লেখা থাকবে নিঃশেষে বিভাজ্য না, অথবা প্রশ্নের মধ্যে বিভিন্ন মান দেওয়া আছে এবং ভাগশেষ শূন্য ব্যতীত অন্য একটা সংখ্যা দেওয়া আছে, বুঝে ফেলতে হবে নিঃশেষে বিভাজ্য না। কারণ এই নিঃশেষে বিভাজ্য আর নিঃশেষে বিভাজ্য না, দুইটা জিনিসের উৎপত্তি ঘটছে ভাগশেষের কারণে। এখানে ভাগশেষ শূন্য, সূত্র এগুলো, ভাগশেষ শূন্য না অন্য কোনো সংখ্যা, সূত্র এগুলো। তাহলে যখন প্রশ্নের মধ্যে ভাগশেষ দেওয়া নাই, ভাগশেষের কথাই বলা নাই, বুঝবো আমরা এটা নিঃশেষে বিভাজ্য, এভাবে করে ফেললাম। যখন আমরা অঙ্ক করতে গিয়ে প্রশ্নের মধ্যে বলা আছে নিঃশেষে বিভাজ্য না বলা আছে, অথবা এটা না বলে তারা বলে দিছে ভাগশেষ 5 ভাগশেষ 3, অর্থাৎ ভাগশেষ শূন্য না অন্য একটা সংখ্যা, বুঝবো নিঃশেষে বিভাজ্য না, তখন এই সূত্র প্রয়োগ করব। সর্বপ্রথম যদি তারা আমাদের কাছে ভাজকটা জানতে চায়, ভাজক জানতে চায়, তারা আমাদেরকে ভাজ্য দিয়ে দিছে, প্রশ্নের মধ্যে ভাগশেষ দিয়ে দিছে, ভাগফল দিয়ে দিছে, এই 3টা তথ্য দিয়ে দিছে। 4টা তথ্যের মধ্যে 3টা তথ্য দিয়ে দিছে, যেই তথ্যটা দেয় নাই সেটা আমরা নিজেরা বের করে নিতে পারবো। তো যখন তারা ভাজকটা জানতে চায়, এখানে একটা উদাহরণ দেই, তারপর আমরা বোঝার চেষ্টা করব। যেমন আমরা যদি এখানের মধ্যে লিখি 23, তাকে আমরা ভাগ করব 5 দিয়ে। 5 দিয়ে 23কে ভাগ করলে হয় 4 5 20, থাকে 3। আমি এই সূত্রগুলো বোঝানোর জন্য একেবারে ছোট্ট একটা সংখ্যা নিলাম, যেন আমি একটু দ্রুত গতিতে বুঝাইতে পারি। বড় বড় সংখ্যা নিলে একটু সময়টা বেশি লাগবে, এই জন্য ছোট্ট সংখ্যাগুলো নিলাম যাতে খুব তাড়াতাড়ি করে বোঝানো যায়। সূত্র তো সূত্রই, এটা তো আর পরিবর্তন হবে না, বড় সংখ্যা নেই আর ছোট সংখ্যা নেই, যেটাই নেই না কেন। তো এখানের মধ্যে 23কে 5 দিয়ে ভাগ করলাম, ভাগফল বের হলো 4, ভাগশেষ বের হলো 3। আমরা দেখতেছি ভাগশেষ 3, শূন্য না অন্য একটা সংখ্যা, তাহলে এই অঙ্কটা নিঃশেষে বিভাজ্য নয়। তখন আমরা এই সূত্রগুলো প্রয়োগ করব। আপনারা জানেন এটা ভাজক, এটা ভাজ্য, এটা ভাগফল, এটা ভাগশেষ। আমার অঙ্কের মধ্যে তারা বলল ভাজক নাই, ভাজক দেওয়া নাই, ভাজক দেওয়া নাই, বাকি সব দেওয়া আছে, ভাজকটা নাই। তারা বলছে ভাজ্য 23, ভাগফল 4, ভাগশেষ 3, বলো তো ভাজকটা কত?
তখন সেই ভাজকটা বের করার জন্য এই সূত্রটা আমরা প্রয়োগ করব। কিভাবে করে বসাবো আমরা? ভাজ্য 23, এই 5 নাই, ভাজকটা নাই, হ্যাঁ ভাজকটা নাই। তাহলে আমরা এখানের মধ্যে ভাজ্য 23 ভাগশেষ 3 ভাগফল 4। তাহলে দেখেন 23 থেকে যখন আমরা 3কে বিয়োগ করব, 23 থেকে 3কে বিয়োগ করলে কত হয়? 20। 20কে 4 দিয়ে ভাগ দিলে কত হয়? এই যে আমরা একটু এদিকে লিখি, 23 থেকে 3কে বিয়োগ, তাহলে হবে 20 ভাগ 4 সমান 5, ভাজক 5। এই যে ভাজক 5। তাহলে ভাজক বের করার সূত্র হলো ভাজ্য বিয়োগ ভাগশেষ ভাগ ভাগফল, ভাজ্য বিয়োগ ভাগশেষ ভাগ ভাগফল। এটা গেল। এবার মনে করেন আপনার অঙ্কে ভাজ্য দিয়ে দিছে, ভাগশেষ দিয়ে দিছে, ভাজক দিয়ে দিছে, ভাগফলটা জানতে চায়। ভাগফল নাই, ভাগফলটা তারা জানতে চায়, বাকি তথ্যগুলো দেওয়া আছে। তখন আমরা ভাগফলটা বের করব কিভাবে? ভাগফল বের করতে হলে ভাজ্য 23 বিয়োগ ভাগশেষ 3 ভাগ ভাজক 5। আমাদের এখানে ভাগফলটা নাই, তখন আমরা বের করব কিভাবে? আমরা তখন ফলাফলটা বের করব এরকম, 23 থেকে 3 বিয়োগ করলে হয় 20 ভাগ ভাজক 5, 20কে 5 দিয়ে ভাগ করলে হয় 4। এই দেখেন ভাগফল 4 বের হয়েছে। তারপর আপনার অঙ্কে বলে দিল ভাগশেষ বের করতে হবে। ভাগশেষ কত এটা তারা জানতে চায়। আপনার অঙ্কের মধ্যে ভাজ্য, ভাজক, ভাগফল এগুলো তারা বলে দিছে। তখন ভাজ্য 23 বিয়োগ ভাজক 5 গুণ ভাগফল 4। তাহলে ফলাফল কত হবে? 23 বিয়োগ 4 5 20 সমান 3 ভাগশেষ 3। আপনার অঙ্কের মধ্যে ভাজ্যই দেওয়া নাই, ভাজ্যই দেওয়া নাই। এবং একটা কথা বলি, এই লাইনটাই হচ্ছে মেইন সূত্রটা, এটাই হচ্ছে মেইন। এখান থেকে বাকিগুলো এদিক সেদিক সরায়া এদিক সেদিক করে বাকি সূত্রগুলো তৈরি হয়েছে, এটাই মেইন সূত্র। ভাজ্য দেওয়া নাই, কি দেওয়া নাই? ভাজ্য দেওয়া নাই, বাকিগুলো দেওয়া আছে, ভাজক দেওয়া আছে, ভাগফল দেওয়া আছে, ভাগশেষ দেওয়া আছে। ভাজ্যটা কত? আমরা কি করব? ভাজক 5 ভাগফল 4 ভাগশেষ 3। তাহলে ফলাফল কত বের হবে? 4 5 20 যোগ 3 সমান 23, ভাজ্য 23। তাহলে আমরা দেখলাম একদম বাস্তব উদাহরণের মাধ্যমে বুঝলাম যে আমাদের প্রশ্ন যখন দিবে, পরীক্ষার মধ্যে প্রশ্ন যখন দিবে, তখন প্রশ্নের মধ্যে কয়েকটা তথ্য দিবে, একটা তথ্য তারা বাকি রাখবে। তারা এই সবগুলো তথ্য দিবে, ভাজকটা দিবে না, ভাজকটা বের করতে বলবে, এই সূত্র দিয়ে বের করব। তারা সবগুলো দিবে, ভাগশেষটা দিবে না, ভাগশেষটা আমরা বের করব। তারা সবগুলো দিবে, ভাজ্য দিবে না, ভাজ্যটা বের করব। এই সূত্রগুলো, এগুলো আমরা অঙ্ক করতে করতে আমাদের ইনশাআল্লাহ এগুলো মুখস্থ হয়ে যাবে। যখন আমাদের এগুলো মুখস্থ থাকবে তখন আমরা অতি দ্রুত অঙ্কটা করে ফেলতে পারবো। আমি প্রশ্ন পড়ে দেখলাম, আমার কাছে ভাজ্য জানতে চাই, ভাজ্যের সূত্র আমার মনে আছে, আমি ভাজ্যের সূত্রটা দিয়ে মান বসে ফলাফল বের করে ফেলতে পারবো। তাই আমরা একটু কষ্ট করে হলো এই সূত্রগুলো মুখস্থ করে ফেলার চেষ্টা করব। আর বারবারে প্র্যাকটিস করতে করতে এমনিতেই ইনশাআল্লাহ মুখস্থ হয়ে যাবে। তাহলে আমরা নিঃশেষে বিভাজ্যের ক্ষেত্রে এই সূত্রগুলো প্রয়োগ করব, নিঃশেষে বিভাজ্য না হলে এই সূত্রগুলো প্রয়োগ করব। এবং আপনারা খেয়াল করতেছেন যে এখানে লাস্ট একটা লাইন লেখা আছে, ভাজক ও ভাগশেষের মধ্যকার সম্পর্ক। ভাজক এবং ভাগশেষ, ভাজক এবং ভাগশেষ এই দুইটার মধ্যে একটা বিশেষ সম্পর্ক আছে। ভাজক এবং ভাগশেষের মধ্যে সম্পর্ক কি? ভাগশেষ ছোট হয়, ভাজক বড় হয়। ভাগশেষ ছোট হয়, ভাজক বড় হয়, এবং এটা সবসময় এমনটা হবে। ভাগশেষ ছোটই হবে, ভাজক বড়ই হবে। কারণ এই যে দেখেন, এই যে ভাগশেষটা 3, 5 3-এর মধ্যে যায় না। আমি 5 দিয়ে 3কে ভাগ করতে পারি না, আমার অঙ্কটা আমি থামাইয়ে দিলাম যে না, 5 দিয়ে তো 3কে ভাগ করা যায় না, তাহলে 3 ভাগশেষ। কিন্তু এখানে যদি মধ্যে যদি 6 থাকতো, তাহলে কি আমি 5 দিয়ে 6কে ভাগ করতে পারতাম না? তো আমি 5 দিয়ে 6কে ভাগ করতে পারতাম। তাহলে এখানের মধ্যে ভাগশেষ যখন ভাজকের চাইতে ছোট হবে, তখনই অঙ্কটা সেখানে আমরা থামাবো, যে না আর তো ভাগ করা যাইতেছে না, এটা তো ছোট হয়ে গেছে। এবং এটা সবসময় হবে, ভাগশেষ ভাজকের চাইতে ছোট হবে। যখন ভাগশেষটা ছোট হবে তখনই ভাজকটা আর তার মধ্যে যেতে পারবে না, অঙ্কটা সেখানেই শেষ হয়ে যাবে। তাহলে ভাজক এবং ভাগশেষের মধ্যকার সম্পর্ক হলো সব সময় ভাজক ছোট, ভাগশেষ ছোট, ভাজক বড়। এবং এটাও আমরা ভালো করে মনে রাখবো, আমাদের সেই এক কথার প্রশ্নের মধ্যে আসে, ভাজক এবং ভাগশেষের মধ্যকার সম্পর্ক লেখো। সম্পর্ক কি? ভাগশেষ ছোট, ভাজক বড়, ভাগশেষ ছোট, ভাজক বড়। তো আমরা এখানের মধ্যে কয়েকটা সংখ্যা লিখলাম, এখানে বলা হয়েছে ভাগ করো। তো আমরা এখন এখানে ভাগ অঙ্কগুলো করব। এখানে আমরা টোটাল 6টা সংখ্যা লিখলাম, এদের মধ্যে কয়েকটা ভাগ অঙ্ক এখন আমরা করব এখানের মধ্যে।
তো এই ভাগ অঙ্কগুলোর মধ্যে সবার প্রথমে যে ভাগ অঙ্কটা আছে আমরা সেটার সমাধানটি এখন আগে করি। আমরা এখানে লিখব সমাধান 1, অর্থাৎ 1 নম্বর প্রশ্নের সমাধান করব। 5, 7, 2, 4, 9 ভাগ 228। এখন মনে রাখতে হবে ভাগ চিহ্নের আগে যেটা তাকে বলা হয় ভাজ্য, ভাগ চিহ্নের পরে যেটা তাকে বলা হয় ভাজক। ভাজ্য ভাগ ভাজক। আমরা এখন ভাগ অঙ্ক করব এবং আপনাদেরকে আজকের পর্বের শুরুর দিকে আমরা বলেছিলাম যে আমরা যে ভাগ অঙ্কগুলো করব এখানে আমরা চেষ্টা করব আন্তর্জাতিক পদ্ধতিতে করার জন্য, কারণ আমরা সবসময় যে ভাগ অঙ্ক করি সেটা তো আমরা সবাই পারি, ওই যে 2 সাইডে ভাগ দিয়ে আর কি 2 সাইডে এই চিহ্নটা দিয়ে। কিন্তু এখন আমরা আন্তর্জাতিক পদ্ধতিতে কীভাবে করে ভাগ অঙ্ক করতে হয় সেটা শিখব। কোনো নিয়মের কোনো পার্থক্য নেই, সেটা হচ্ছে আমরা আমাদের দেশীয় পদ্ধতিতে যখন করতাম তখন এইদিকেও এভাবে দিতাম, এইদিকেও এভাবে করে দিতাম। আন্তর্জাতিকে যখন করব তখন এইদিকে এই দাগটা না দিয়ে সেটা আমরা উপরের দিকে দিব, এতটুকুই। এখানে আমাদের সংখ্যাগুলো বসানোর নিয়মটা আমরা এখন শিখে ফেলবো। তো এখানের মধ্যে এই সংখ্যাটা লিখি এখন। তো আন্তর্জাতিক পদ্ধতি যখন করি এই যে সংখ্যাটা আমরা বসাইলাম, এখানে আমরা উপরে এইভাবে করে দাগটা দিয়ে দিলাম। 228কে লিখি, একদম সবসময় আমরা যেভাবে করে ভাগ করি ওইভাবে করি, শুধু আন্তর্জাতিকে উপরে দাগটা দিলাম। এবার দেখেন ভাজকের এখানে কয়টা অঙ্ক আছে? 1, 2, 3, 3টা অঙ্ক আছে। যেহেতু এখানে 3টা অঙ্ক, তাহলে এখান থেকে আমরা 3টা অঙ্ক নিব। তাহলে কত হয়? 572। আমরা দেখব 228 572-এর মধ্যে কয়বার যায়। 228 572-এর মধ্যে কয়বার যায় সেটা আমরা রাফ করতে পারি। 228 আমরা যদি একটু রাফ করে দেখি, এইদিকে 228, এদিকে রাফটা করি একদম কর্নারের দিকে। 228কে আমরা যদি 2 দিয়ে গুণ দেই, 8 2 16, 6 হাতে থেকে 1, 2 2 4 আর 1 5, 2 2 4, তাহলে এখানে হয় 456। আছে কত? 572। ও হয়েছে কত? 456। আরেকবার নিই, 228কে 3বার নেই, দেখি কত হয়। 3 8 24-এর 4 থাকে 2, 3 2 6 আর 2 হচ্ছে 3 8 24-এর 4 থাকে 2, 3 2 6 আর 2 হচ্ছে 8, 3 2 6, 684। আমরা দেখলাম 228কে যদি আমরা 2বার নেই তাহলে হয় 456, 228কে যদি আমরা 3বার নেই তাহলে হয় 684। 684 572-এর চেয়ে বেশি হয়, এটাকে নেওয়া যাবে না। কারণ ভাগ অঙ্ক করার সময় আমরা যেই সংখ্যাটাকে ভাগ করতেছি আমরা হয় তার সমান বানাবো অথবা তার খুব কাছাকাছি যাব, কিন্তু তার অতিক্রম করব না। এখানে 572 আছে, আমরা 572কে অতিক্রম করব না। এটা অতিক্রম করে ফেলছে, তাহলে এটা হবে না, আমরা এটাকে নিব। 228 2বার যাবে, 2বার গেলে কত হয়? 456। এবার একটা কথা বলি, আন্তর্জাতিকের নিয়ম হলো আমরা যেই সংখ্যাটাকে ভাগ করতেছি এই মুহূর্তে যেই সংখ্যাটাকে আমরা ভাগ করতেছি ঠিক তার শেষে, অর্থাৎ এককের ঘরে, অর্থাৎ ওই সংখ্যাটার শেষ যেটা, ওই সংখ্যাটার শেষ যেই অঙ্কটা ওইটার উপর বরাবর ফলাফলটা বসবে। একটু খেয়াল করেন, আমরা এই মুহূর্তে পুরা সংখ্যাটাকে ভাগ করতেছি না, আমরা এই মুহূর্তে ভাগ করতেছি 572-কে। কতকে? 572-কে। এই 572-এর এককের ঘরে কত, অর্থাৎ 572 একদম শেষে কত আছে? 2। কত আছে? 2। ঠিক ফলাফলটা এই 2 বরাবর উপরে বসবে, অর্থাৎ যেই সংখ্যাটাকে ভাগ করব তার একদম শেষ যে অঙ্কটা ওই বরাবর উপরে গিয়ে ফলাফলটা বসবে। ওই সংখ্যাটার একক, পুরাটার না, আপনি এই মুহূর্তে যাকে ভাগ করতেছেন তার একক, অর্থাৎ একদম শেষে ওই সংখ্যাটার শেষে কত? 2, এই বরাবর উপরে ফলাফল বসবে। ফলাফল কত? 228 572-এর মধ্যে কয়বার যায়? 2বার যায়। ওই 2 এই 2 বরাবর উপরে বসবে, ওই 2 এই 2 বরাবর। এই 2-এর সাথে এই 2-এর সম্পর্ক নাই, বিষয়টা হচ্ছে 572-এর শেষ এই 2 বরাবর ফলাফলটা বসবে। এটা বাধ্যতামূলক, এই নিয়মটা আমাদেরকে মানতে হবে। অন্যথায় আপনি দেখবেন পুরো ভাগ অঙ্ক আপনি করে দিয়েছেন, ঠিকঠাকভাবে করে দিয়েছেন, কিন্তু আপনার নাম্বার আসছে 0। কেন? কারণ আমরা ফলাফল সামনের দিকে লিখে ফেলছি, যেখানে লেখার কথা সেখানে না লিখে সামনে বা পিছনে লিখে ফেলছি। এই জন্য আন্তর্জাতিক পদ্ধতিতে এই জিনিসটার দিকে খেয়াল রাখতে হবে যে আপনি যাকে ভাগ করতেছেন তার শেষ অঙ্কটা বরাবর উপরে ফলাফল বসবে। 228 2বার গেলে কত হয়? 456। আমরা লিখবো এখানের মধ্যে 456। এবার বিয়োগ করি, 12 থেকে 6 বিয়োগ করলে, 2 থেকে তো 6 বিয়োগ করা যায় না, 2কে 12 ধরতে হবে। 12 থেকে 6 বিয়োগ করলে হয় 6, হাতে থেকে 1, 5 আর 1 6, 7 থেকে 6 গেলে আর থেকে 1, হাতে কিছু নাই, 5 থেকে 4 গেলে আর থেকে 1, 116। 228 116-এর মধ্যে যায় না, তাহলে 116-কে বড় বানাইতে হবে। বড় বানানোর জন্য আমরা উপর থেকে একটা অঙ্ক নামাই, এই 4-কে নামাই,
তাহলে কত হয় 1164। আমরা এবার দেখব 228 1164-র মধ্যে কয়বার যায়। আমরা গুণ করব। 228-কে গুণ করে করে দেখব যে 1164-র মধ্যে সে কয়বার যেতে পারে। আমরা একটু আগে দেখলাম যে 3বার নেওয়ার কারণে 684 হয়েছে। আমরা এবার একটু এটা ডাবল নিই, 6বার নিই তো কত হয় দেখি। 228, আমরা এই দিকটাতে পুরোটাই রাফ করব, এদিকে না করে একটু এদিকে চলে আসলাম। 228-কে আমরা যদি 6বার গুণ করি তাহলে কত হয়, 6 8 48-এর 8 থাকে 4, 6 দ্বিগুণে 12 আর 4 হচ্ছে 16-র 6 থাকে 1, 6 দ্বিগুণে 12 আর 1 হচ্ছে 13। বেশি হয়ে গেছে, আছে তো 1164, হয়ে গেছে 1368। তাহলে 6বার না, আরেকবার কম নেই তো, আরেকবার কম নেই, 5বার নিয়ে দেখি। 5বার নিয়ে দেখি 228-কে 5বার নিলে কত হয়, 5 8 40, 40-এর 0 থাকে 4, 5 দুগুণে 10 আর 4 হচ্ছে 14, 14-র 4 হাতে থাকে 1, 5 দুগুণে 10 আর 1 হচ্ছে 11। 1140 1164 এটা নেওয়া যায়, এটা নেওয়া যায়। কারণ আমরা যখন 6বার নিলাম তখন 1164 অতিক্রম করে গেছে, বেশি হয়ে গেছে। কিন্তু যখন 5বার নিলাম তখন 1140 1164-কে অতিক্রম করে নাই, কিন্তু 1164-র খুব কাছাকাছি চলে আসছে। আমরা এটাকেই নিব 5বার। তাহলে আমরা এখানের মধ্যে 5বার লিখব, কিন্তু সেই 5 কোথায় লিখব? আপনারা এই মুহূর্তে ভাগ কাকে করতেছিলেন? 1164-কে ভাগ করতেছিলেন। তাহলে এটার একদম শেষ কততে, এই যে 4-এর শেষ না, এই 4 বরাবর উপরে উঠতে থাকেন, উপরে উঠতে থাকেন, উপরে উঠতে থাকেন, এখানে এসে ফলাফলটা বসবে 5। ওই যে ওখানে আমাদের 5 লেখা, আমরা 5 বসাবো। 5 বসালে কত হয় 1140, আমরা লিখব 1140। এবার বিয়োগ করি, 4, 6 থেকে 4 বিয়োগ করলে 2, 1 থেকে 1 বিয়োগ করলে 0, 1 থেকে 1 বিয়োগ করলে 0, লেখার কোনো প্রয়োজন নাই। এবার দেখেন 228 24-এর মধ্যে যায় কি না। 228 24-এর মধ্যে যায় না, তাহলে 24-কে বড় বানানো দরকার, কারণ 228 যাইতেছে না এর মধ্যে, আমি একে ভাগ করতে পারতেছি না, তাহলে একে বড় বানাইতে হবে। বড় বানানোর জন্য উপর থেকে অঙ্ক নামাবো, এই যে 9, 4 নামানো হয়েছে, এবার 9 নামাবো, 9 নামাই, তাহলে কত হয় 249। 228 249-এর মধ্যে একবার যাবে। ওই এক আমি কোথায় লিখব? এই যে 249-কে ভাগ করতেছি, এটার একদম শেষে কত আছে 9, এই 9 বরাবর একেবারে উপরে এসে আমি 1 বসাবো। 2 কালার হয়ে গেছে। আচ্ছা, এখানের মধ্যে কিন্তু আমি ভাগফল অন্য কালারে লিখছি, তাই বলে কিন্তু পরীক্ষার খাতায় অন্য কালার না, পুরোটা এক কালারের কলম দিয়ে আমরা লিখব। তো 228-কে 228। এবার বিয়োগ করি, কত হয় 9 থেকে 8 বিয়োগ করলে হয় 1, 4 থেকে 2 বিয়োগ করলে 2, 2 থেকে 2 বিয়োগ করলে 0। 228 দিয়ে 21-কে ভাগ করা যায় না, 21-কে বড় বানানো দরকার। আমরা একটু দেখব কোনো সংখ্যা বাকি আছে কিন্তু এখানে দেখলাম কোনো সংখ্যা বাকি নাই। 9-এর পরে আর কোনো সংখ্যা বাকি নাই, 9 তো নামানো হয়েছে, কিন্তু 9-এর পরে আর কোনো সংখ্যা বাকি নাই, তাহলে অঙ্ক আমাদের এখানেই শেষ, কারণ 228 দিয়ে 21-কে ভাগ করা যায় না। তাহলে আমরা দেখলাম 57,249-কে যদি 228 দিয়ে ভাগ করি তখন ভাগফল বের হবে 251 এবং ভাগশেষ 21 রয়ে যাবে, ভাগশেষ 21 রয়ে যাবে। তাহলে আমরা এখানে লিখতে পারি যে অতএব নির্ণেয় ভাগফল, ভাগ করলে ভাগফল বের হয়, নির্ণয় ভাগফল 251 এবং ভাগশেষ 21। এটি আমাদের এই অঙ্কের উত্তর। আমরা উত্তর সদরে এইভাবে লিখতে পারি, আবার কেউ উত্তর সদরের সামনে লিখেও দিতেও পারবেন। তাহলে আমরা দেখলাম এই ভাজ্যকে ভাজক দ্বারা ভাগ করার পর ফলাফল বের হয়েছে ভাগফল 251 এবং ভাগশেষ 21। এটি হচ্ছে আমাদের এই 1 নম্বর অঙ্কের সমাধান। এবার আমরা এখান থেকে আরও একটা অঙ্ক করার চেষ্টা করি। তো এখানের মধ্যে তো আমরা 1 নম্বর অঙ্কটার সমাধান করলাম, বাকি অঙ্কগুলোর মধ্যে আমরা এখন 3 নম্বর অঙ্কটার সমাধান করাবো। এবং 3 নম্বর অঙ্কটার সমাধান করানোর পেছনে একটা বিশেষ কারণ আছে, যখন অঙ্কটা করবো আপনারা সবাই ক্লিয়ার হয়ে যাবেন। খুব দরকারি একটা অঙ্ক এই 3 নম্বরটাতে, এখানে একটা বিষয় আছে। তো 3 নম্বর অঙ্কটার সমাধান করা আমরা শুরু করি। 3 নম্বর 3 2 6 3 7 ভাগ 303, 3 2 6 3 7 তাকে ভাগ করতে হবে 303 দ্বারা। তো আমরা এবার শুরু করি। দেখেন তো এখানে মধ্যে 303 কয়টা অঙ্ক, 1 2 3, এই 3টা অঙ্ক আছে, তাহলে এখান থেকেও 3টা অঙ্ক নিব, তাহলে কত হয় 356। কত 356, 303 356-র মধ্যে একবার যায়, 303 356 326 326, 303 326-এর মধ্যে একবার যায়।
তো এই যে একবার যায়, আমি ওই 1 লিখবো কোন বরাবর, 326কে ভাগ করতেছি, তাহলে 326-এর একদম শেষ কততে 6, এই 6 বরাবর উপরে আমরা 1 লিখব। 303 326-এর মধ্যে একবার যায়, 303 কে 303। এবার আমরা বিয়োগ করি, 6 থেকে 3 বিয়োগ করলে হয় 3, 2, 0, লেখার প্রয়োজন নাই। এবার দেখেন, আমরা যে বললাম যে বিশেষ একটা কারণ আছে, সেই কথাটা এখন, সেটা হচ্ছে 303 23-এর মধ্যে যায় না। তাহলে যেহেতু 23-এর মধ্যে যায় না, তাহলে 23-কে বড় বানানো দরকার, 303-এর চাইতে বড় বানানো দরকার যাতে ভাগ হয়। তো আমরা এখন কি করব, উপর থেকে একটা অঙ্ক নামাবো। আমরা উপর থেকে এই 3-কে নামাই, তাহলে কত হয় 233। 303 233-এর মধ্যে এখনও যায় না, এখনও যায় না। তো এবার দেখেন নিয়মটা হচ্ছে যে যদি কোনো একটা সংখ্যাকে আপনি ভাগ করতে যান আর ভাগটা হইতেছে না, তাকে বড় বানানোর জন্য আপনি উপর থেকে একটা অঙ্ক নামাইলেন, তারপরেও ভাগ হইতেছে না, তখন নিয়ম হচ্ছে আপনি বলবেন সেখানে 0 বার যায়। কয়বার যায়? 0 বার যায়। আবারও বলি, উপর থেকে একটা সংখ্যা নামানোর পরেও যদি ভাগ না যায়, উপর থেকে একটা সংখ্যা নামানোর পরেও যদি ভাগ না যায়, আমরা বলবো সেখানে 0 বার ভাগ যায়। কয়বার ভাগ যায়? 0 বার ভাগ যায়। দেখেন 23-এর মধ্যে 303 যায় নাই, তাকে আমি বড় বানানোর জন্য উপর থেকে একটা অঙ্ক নামাইলাম, কিন্তু নামানোর পরেও 303 এই সংখ্যাটার মধ্যে একবারও যাইতেছে না, আমরা বলবো 0 বার যায়। এটা আমাদেরকে একটু মনে রাখতে হবে। যে কোনো অঙ্কের ক্ষেত্রে, ভাগ অঙ্কের যে কোনো ভাগ অঙ্কে যদি আমরা দেখি যে উপর থেকে একটা অঙ্ক আমি নামাইছি সংখ্যাটা বড় বানানোর জন্য, কিন্তু তারপরেও ভাগ যাইতেছে না, আমরা বলবো সেখানে 0 বার ভাগ যায়। তাহলে 303 233-এর মধ্যে 0 বার যায়, তাহলে 0 বার যায়, তাহলে এটাই তো ফলাফল। এটা বসাবো কোথায়? 233-এর শেষ কোনটা? 3, এই বরাবর উপরে গিয়ে আমরা 0 বসাবো। 303-কে 0 দিয়ে গুণ দিলে কত হবে? মনে রাখতে হবে 0 দিয়ে আপনি যাকেই গুণ দিবেন সেটা 0 হবে, 0 দিয়ে যাকেই ভাগ দিবেন সেটা 0 হবে। তাহলে 303-কে যদি আমি 0 দিয়ে গুণ দিই, এই যে আমি দেখাই এখানে, 303-কে যদি 0 দিয়ে গুণ দিই, 3 0 0 0 0 0 3 0 0, 0ই হবে। 303 দিয়ে 0-কে গুণ দিলে 0ই হবে। এখন ওখানে 3টা 0, আপনি চাইলে 3টা দেন, 1টা দেন, 2টা দেন, কোনো সমস্যা নেই, 0 তো 0ই, তো আমরা একটাই দিলাম। আপনি চাইলে 3টাও দিতে পারেন, কোনো কিছু হবে না। তো বিয়োগ করে নামাই 3 3 2। এবার দেখেন 303 233-এর মধ্যে যায় না, 233-কে বড় বানানোর দরকার। 233-কে বড় বানানোর জন্য আমরা উপর থেকে একটা অঙ্ক নামাই, এই যে 7 নামাই। 3 তো অলরেডি নামানো হয়েছে, 7 নামাই, তাহলে 7 নামাইলে কত হয়? 2337। আমরা এবার দেখব 303 2337-এর মধ্যে কয়বার যায়। যদি একটা বড় ধরনের সংখ্যা, আমরা একটু বেশি বার নেওয়ার চেষ্টা করব। আমরা যদি একটু 8 বার নিই, তাহলে কত হয়? 303-কে 8 বার দিয়ে গুণ দিলে কত হয়? 3 8 24-এর 4 থাকে 2, 8 0 0 আর 2 হচ্ছে 2, 3 8 24, বেশি হয়ে গেছে। 303 যদি আমরা 8 বার নেই তাহলে হয় 2424, কিন্তু আছে এখানে 2337, একটু বেশি হয়ে গেছে। আমরা 1 কমাই, 1 কমাইলেই আশা করি হয়ে যাবে। 303-কে আমরা 7 দিয়ে গুণ দিই, 3 7 21-এর 1 থাকে 2, 7 0 0 আর হাতের 2 যোগ করলে 2, 3 7 21, 2121 এটা নেওয়া যায়। কারণ আমরা যদি 303-কে 8 বার নেই তাহলে 2337 অতিক্রম করে 2424 হয়ে যায়। আর আমরা যদি 8 বার না নিয়ে 7 বার নেই তাহলে 2337 অতিক্রম করে না, বরঞ্চ তার খুব কাছাকাছি গিয়ে 2121 হয়। তাহলে আমরা 7 বার নিব। কয়বার নিব? 7 বার। 7 বসবে কোন বরাবর? আমি কাকে ভাগ করতেছিলাম? এইটাকে ভাগ করতেছিলাম, এটার শেষে কত? 7। এই 7 বরাবর উপরে গিয়ে আমাদের ফলাফল 7 বসবে। এই 7 না, ফলাফলের 7 বসবে। কত হয় এখানে? 2121, 2121। এবার বিয়োগ করি, 7 থেকে 1 বিয়োগ করলে হয় 6, 3 থেকে 2 বিয়োগ করলে হয় 1, 3 থেকে 1 বিয়োগ করলে হয় 2, 2 থেকে 2 বিয়োগ করলে হয় 0, লেখার কোনো প্রয়োজন নাই। আমরা দেখলাম এখানে 216 আছে। 303 216-র মধ্যে যায় না, 216 তো একটা ছোট সংখ্যা, 303 216-র মধ্যে যায় না, একে বড় বানানো দরকার। একটু দেখি তো উপরে কোনো সংখ্যা বাকি আছে কিনা। কোনো সংখ্যা বাকি নাই, এই যে 7 তো নামানো হয়ে গেছে, আর কোনো সংখ্যা বাকি নাই। আমরা বলবো আমাদের অঙ্ক এখানেই শেষ, এটা ভাগ শেষ। কারণ এখানে 216, 303 216-এর মধ্যে যায় না, তাকে বড়ও আমরা বানাইতে পারতেছি না কারণ কোনো সংখ্যা বাকি নাই। আমরা তাহলে লিখবো আমাদের অঙ্ক হয়ে গেছে। এখানে ভাগফল 107, ভাগ শেষ
216। তাহলে এখানে লিখব নির্ণেয় ভাগফল। তো ভাগফল এখানে কত হয়েছে 107 এবং ভাগশেষ কত হয়েছে, ভাগশেষ আমাদের এখানে বের হয়েছে 216। এটি হচ্ছে আমাদের এই অঙ্কের উত্তর। আশা করি আপনারা অঙ্কটা বুঝতে পারছেন। আর আমরা যে বললাম যে এই অঙ্কটা আমাদের খুব দরকারি একটা অঙ্ক, সেটা হচ্ছে এই কারণে বলছি। আরেকবার কথাটা বলি যে যখন একটা সংখ্যা দিয়ে আরেকটা সংখ্যাকে আপনি ভাগ করতেছেন, ভাগ যাইতেছে না, তাকে বড় বানানোর জন্য উপর থেকে একটা অঙ্ক নামাইছেন, কিন্তু উপর থেকে সংখ্যাটা নামানোর পরেও ভাগ যাচ্ছে না, একবারও যাচ্ছে না, তখন আমরা বলবো সেখানে শূন্যবার যায়। ওই সংখ্যাটা সেখানে কয়বার যায়, শূন্যবার যায়। শূন্যবার গেলে শূন্য হয়, শূন্য হয়। আশা করি এই ধরনের অঙ্ক যদি আমাদেরকে আরও করতে দেয় আমরা আটকাবো না, ইনশাআল্লাহ সঠিকভাবে করে দিতে পারবো। আমরা এখন এখানের মধ্যে আরও কয়েকটা ভাগ অঙ্ক লিখলাম। আমাদেরকে বলা হয়েছে ভাগ করো, তো আমরা এখানে আরও কয়েকটা ভাগ অঙ্ক লিখেছি। তো এখানের মধ্যে সবার প্রথমে যে সংখ্যাটা দেওয়া তার সমাধানটা আমরা করি। শুরুতে যেটা দেওয়া আছে সেটা দিয়ে করলাম। সমাধান 7 নম্বর অঙ্কের সমাধান 5 4 0 0 1। তাহলে আমরা এখানে আমাদের সবগুলো সংখ্যা উঠিয়ে নিলাম। 54,001 তাকে ভাগ করতে হবে 907 দিয়ে। তো আমরা লিখলাম 54,001 তাকে আমরা ভাগ করব 907 দিয়ে। আমরা আন্তর্জাতিক পদ্ধতির চিহ্নটা দিলাম। তো এখন দেখেন 907 এখানে কয়টা অঙ্ক, 1 2 3, তিনটা অঙ্ক। তাহলে এখান থেকে আমরা তিনটা অঙ্ক নিই, 1 2 3। তিনটা অঙ্ক নিলে কত হয় 540। কত হয় 540। এখন 907 540-এর মধ্যে যায় না, তাহলে আমরা একটা অঙ্ক বাড়ায় নিব। তাহলে কত হয় খেয়াল করবেন, 907 540-এর মধ্যে যায় না, আমরা একটা অঙ্ক বাড়ায় নিব, 4টা অঙ্ক নিলাম। তাহলে কত হয় 5400। আমরা দেখব 907 5400-এর মধ্যে কয়বার যায়। আমি এটা রাফ করি, 907-এর রাফ করি। এখানের মধ্যে 907 তাকে যদি আমরা এখানের মধ্যে 5400 যদি আমরা এখানের মধ্যে 7 দিই তাহলে কত হয়, 7 দিয়ে গুণ দিলে 7 7 49-এর 9 থাকে 4, 7 0 0 আর হাতের 4 নিলে 4, 7 9 63 আছে 5400, হয়ে গেছে 6300-রও বেশি। না, 7 বার নেওয়া যাবে না, আরও কম হোক। 907 আমরা 6 বার নিয়ে দেখি কত হয়। 6 7 42-এর 2 থাকে 4, 6 0 0 আর 4 4ই লিখলাম, 6 9 54। 5442 একটু বেশি হয়ে গেছে, কারণ আছে এখানে শুধু 5400 আর এখানে হয়ে গেছে 5442। এই 42টা বেশি হয়ে গেছে। 42 বেশি কেন, একও যদি বেশি হয় তাও নেওয়া যাবে না। অর্থাৎ এখানে যা আছে 5400 হয় 5400-র সমান হবে, অথবা 5400-র খুব কাছাকাছি যাবে, এটা অতিক্রম করা যাবে না। 6 বারও আমরা নিতে পারলাম না, আমরা এবার আরও কম নিব, 5 বার নিব। এবার নিলে হবে, কারণ 6 বার নিলে এটা একটু অতিক্রম করছে, 5 বার নিলে হয়ে যাবে। 5 দিয়ে গুণ দিই, 5 7 35-এর 5 থাকে 3, 5 0 0 আর 3 হচ্ছে 3, 5 9 45। তাহলে 907-কে যদি আমরা 5 বার নিই তাহলে ফলাফল হবে 4535। এটা নেওয়া যায়, কারণ এটা 5400 অতিক্রম করে নাই। তাহলে আমরা এটা নিব। এখন এই যে 5 বার যে গেল, এই 5 আমরা লিখবো কোথায়? আমরা এখানে ভাগ করছি কাকে, 54,001 ভাগ করছি নাকি আমরা 5400 ভাগ করছি? আমরা 5400 ভাগ করছি। 5400-র একেবারে শেষে কত আছে, 0। এই বরাবর আমাদের ফলাফলটা বসবে, 5 বসবে, 5। তাহলে আমরা এখানে 5 লিখি। ফলাফল কত, 4535 লিখি, 4535। এবার আমরা বিয়োগটা করি। 0 থেকে 5কে বিয়োগ করা যায় না, 0কে 10 ধরবো। 10 থেকে 5 বিয়োগ করলে হয় 5, হাতে থেকে 1, 3 আর 1 4। 10 থেকে 4 বিয়োগ করলে হয় 6, হাতে থেকে 1, 5 আর 1 6। 4 থেকে তো 6 বিয়োগ করা যায় না, 4কে 14 ধরবো। 14 থেকে 6 বিয়োগ করলে হয় 8, হাতে থেকে 1, 4 আর 1 5। 5 থেকে 5 বিয়োগ করলে 0, লেখার কোনো প্রয়োজন নাই। 865। 907 865-র মধ্যে যায়, যায় না। 865-কে বড় বানানো দরকার, তাহলে আমরা উপর থেকে 1 নামাই, 8651। এবার আমরা দেখব 907 8651-র মধ্যে কয়বার যায়। একটু দেখেন, আমরা যখন একটু আগে 907-কে 7 বার নিছি তখন বেরোইছে 6349, কিন্তু এখানে আছে কত, 8651। মানে এটার চেয়ে তো আরও বেশি নেওয়া লাগবে। আমরা একটু 9 বার নিই, 907-কে 9 বার নিই, কত হয়, 7 9 63, 63-র 3 থাকে 6, 9 0 0 আর এই 6 হচ্ছে 6, 9 9 81, 8163। এখানে আমরা দেখতেছি
651, এটা বেশি এটা কম, তাহলে আমরা এটাই নিতে পারবো। এখন একটা জিনিস এখানে লক্ষণীয় যে বিষয়টা, সেটা হচ্ছে যদি খেয়াল করেন তাইলে এখানের মধ্যে এই যে 9 বার নিলাম, 9 বারের বেশি তো আর নেওয়া সম্ভব না। আমরা কি 10 বার নিতে পারবো না, আমরা সর্বোচ্চ 9 বার পর্যন্ত নিতে পারবো, 9 বারের বেশি আর নেওয়া সম্ভব না। তাহলে 9 বার নিলে ফলাফল বের হয় 8163, আর এখানে আছে 8651। আমরা তাহলে এই 9 বারকে নিব, আমরা এখানের মধ্যে 9 লিখব। তাহলে আমরা এখানে আমাদের সংখ্যাটা লিখলাম। এবার আমরা বিয়োগটা করে দিই। 11 থেকে 3 বিয়োগ করবো, আর কি 1 থেকে তো 3 বিয়োগ করা যায় না, তাহলে 1কে 11 ধরবো। 11 থেকে 3 বিয়োগ করলে কত হয়? 8 হয়। 8 লিখলাম, হাতে থেকে 1, 6 আর 1 7। 15 থেকে 7 বিয়োগ করলে হয় 15 থেকে 7, তাইলে 8 হবে। হাতে থেকে 1, 1 আর 1 2। 6 থেকে 2 বিয়োগ করলে হয় 4। 8 থেকে 8 বিয়োগ করলে হয় 0, লেখার প্রয়োজন নাই। আমরা দেখলাম। এবার দেখেন 907 488-র মধ্যে যায়? যায় না। এটাকে বড় বানানো দরকার। উপরে কি কোনো অঙ্ক বাকি আছে? কোনো অঙ্ক বাকি নেই, এলে অঙ্ক শেষ। আমরা বলতে পারি 54001 এই সংখ্যাটাকে যদি 907 দিয়ে ভাগ করি তাহলে ফলাফল হবে 59। ফলাফল কত হবে? 59, এবং ভাগশেষ হিসেবে 488 রয়ে যাবে। তাহলে আমরা এখানে মধ্যে উত্তরটা লিখে দিই। অতএব নির্ণেয় ভাগফল 59 ও ভাগশেষ 488। এটি হচ্ছে আমাদের এই অঙ্কের উত্তর। তো আমরা এখানে একটা অঙ্ক করলাম, প্রথমে যে অঙ্কটা দেওয়া আছে আমরা সেটার সমাধান করলাম। এখন বাকিগুলোর মধ্য থেকে আরও একটা সমাধান আমরা এখন করে দিব। তো আমরা এখানে আমাদের দাগ দিয়ে অন্য একটা অঙ্ক আরম্ভ করি। সেটা কোনটা করতে পারি? আমরা এখানের মধ্যে এই লাস্টের দিকে আসি। আমরা 11 নম্বর অঙ্কটা করে দিই। 11 নম্বর অঙ্কটা আমরা করে দিই। আমরা লিখি 11। তো 11 নম্বর প্রশ্নের সংখ্যাটা আছে 4 8 3টা 0 ভাগ 800। এখন বলতে পারেন 11 নম্বর করতেছি, 12 নম্বর কেন করব না? এটা একটা অঙ্ক করলেই হয়। তো আমরা এখানে মধ্যে হঠাৎ করে 11 নম্বরটা করতেছি, 12 নম্বরটা হুবহু একই রকমের হবে। সবগুলো ভাগ অঙ্ক যেই নিয়মে করতেছি এই নিয়মেই চলতে থাকবে। তো 11 নম্বর অঙ্কটা করি। তো এখানের মধ্যে আমরা লিখব 48,000, তাকে ভাগ করতে হবে 800 দ্বারা। এবার দেখেন 800, এখানে 3টা অঙ্ক, তাহলে এখান থেকে 3টা অঙ্ক নেই, 3টা অঙ্ক নিলে হয় 480। 800 480-র মধ্যে একবারও যায় না, তো এটাকে একটু বড় বানানোর দরকার। 4টা অঙ্ক নেই, 4800। 800 4800-র মধ্যে কয়বার যায়? তো 800-কে যদি আমরা এখানের মধ্যে একটু দেখি, 800 তাকে যদি আমরা 8 দিয়ে গুণ দিই তাহলে 8 0 0 8 0 0 8 8 64, 6400, 4800 বেশি হয়ে গেছে। 800-কে যদি আমরা 6 দিয়ে গুণ দিই তাহলে কত হয়? 6 0 0 6 0 0 6 8 48, মিলে গেছে। 4800 4800 কয়বার গিয়ে মিলছে? 6 বার গিয়ে মিলছে। তাহলে আমরা 6 লিখব, কিন্তু সেই 6 কোন বরাবর? 4800-র এই 0 বরাবর আমরা গিয়ে 6 লিখব। ফলাফল 4800-টাকে এখানে আমাদের লিখে দিই। এবার বিয়োগ করি। 0 থেকে 0 বিয়োগ করলে 0, 0 থেকে 0 বিয়োগ করলে 0, 8 থেকে 8 বিয়োগ করলে 0, 4 থেকে 4 বিয়োগ করলে 0, অর্থাৎ এই 4800 থেকে এই 4800 বিয়োগ করলে 0 হয়। তো এতগুলো 0 লেখার কোনো প্রয়োজন নাই। 5টা 0 10টা 0 যেই অর্থ প্রকাশ করে, একটা 0 সেই একই অর্থ প্রকাশ করে। আমরা লিখলাম একটা 0। এখন আপনি যদি বলেন হ্যাঁ আমি এখানে 0 লিখবো, এখানে 0 লিখবো, 0 0 লিখবো, লেখেন, কোনো সমস্যা হবে না। 0 লিখলাম। এবার 800 এই 0-এর মধ্যে কি যায়? যায় না। তাহলে এই 0-কে বড় বানানো দরকার। এই 0-কে বড় বানানো দরকার। বড় বানানোর জন্য উপর থেকে একটা অঙ্ক নামাবো। দেখেন উপরে কিন্তু একটা অঙ্ক বাকি আছে এখনও, তাকে নামাই, এই 0টাকে নামাই। হ্যাঁ, এবার সে বড় হয়েছে। আগে ছিল সে একটা 0, এখন হয়েছে সে 2টা 0, কিন্তু মানের কোনো পরিবর্তন হয় নাই। তো এখন আমাদের উদ্দেশ্য কিন্তু ছিল তার মান বাড়ানো। তার মান বাড়ানোর জন্য উপর থেকে একটা অঙ্ক নামাইছি, কিন্তু আমরা দেখলাম উপর থেকে অঙ্ক নামানোর পরেও 800 দিয়ে ভাগ যায় না। একটু আগে যে আমরা বলছিলাম যে একটা সংখ্যার মধ্যে যদি ভাগ না যায় তাকে বড় বানানোর জন্য উপর থেকে অঙ্ক নামাবো। উপর থেকে অঙ্ক নামানোর পরেও যদি ভাগ না যায় আমরা বলবো সেখানে 0 বার যায়। কয়বার যায়? 0 বার যায়। আমরা বলতে পারি এই 800 এই 0-এর মধ্যে 0 বার যাবে। তাহলে এখানে লিখি 0, 800 0 0ই হবে। আমরা যদি 800-কে 0 দিয়ে গুণ দেই তাহলে 0 0 0 0 0ই হবে। তো এতগুলো 0 না দিয়ে এই বরাবর 2টা 0ই দিয়ে দিলাম। আমরা প্রথমে বিয়োগ করে 0 বের করছি। 800 0-এর মধ্যে যায় না, তাকে বড় বানানোর জন্য উপর থেকে একটা অঙ্ক নামাইলাম। এখন উপর থেকে একটা অঙ্ক নামানোর পরেও 800 দিয়ে ভাগ যায় না, তাহলে আমরা বলবো 0 বার যায়। এটা একদম নির্দিষ্ট।
উপর থেকে অঙ্ক নামানোর পরেও যদি ভাগ না যায় সেখানে শূন্যবার যাবে, শূন্যবার গেল। 800কে 0 দিয়ে গুণ দিলে 0 হয়, 0 থেকে 0 বিয়োগ করলে 0 হয়। তাহলে আমরা বলতে পারি যে 48,000কে 800 দিয়ে ভাগ করলে ভাগফল হবে 60, ভাগশেষ 0। ভাগশেষ 0 মানে কি? ভাগশেষ নাই। ভাগশেষ 0 মানে ভাগশেষ নাই, শুধু ভাগফলের কথাটা বললেই হবে। আমরা লিখব অতএব নির্ণেয় ভাগফল 60। এটি হচ্ছে আমাদের এই অঙ্কের উত্তর। তাহলে এই যে এখানের মধ্যে আমরা প্রথমে 6টা অঙ্ক লিখলাম, এখন 6টা, টোটাল 12টা অঙ্ক লিখলাম। এই 12টা অঙ্কের মধ্যে কয়েকটা ভাগ অঙ্ক আমরা করলাম। আশা করি এই যে আমরা অঙ্কগুলো করলাম এই পদ্ধতিতে আমাদেরকে যত ভাগ অঙ্ক দিক না কেন আমরা সমাধান করতে পারবো ইনশাআল্লাহ। তো এখানের মধ্যে আমরা 3টা প্রশ্ন লিখলাম। কি বলা হয়েছে এখানে? এখানে বলা হয়েছে সঠিক কিনা যাচাই করো। অর্থাৎ এই যে লাইনটা দেওয়া, এই লাইনটা কি সঠিক, এই লাইনটা কি সঠিক, এই লাইনটা কি সঠিক, এইটা শুধু তারা জানতে চায়। তারা শুধু জিজ্ঞাসা করছে সঠিক নাকি সঠিক না, শুধু এতটুকু বলো। যদি সঠিক না হয় তাকে যে সঠিক করে দিতে হবে এমনটা কিছু বলে নেই। তারা বলছে সঠিক কিনা জানাও। তো আমরা এখানের মধ্যে এই লাইনগুলো সঠিক কিনা কিভাবে করে বুঝবো? আমরা দেখতেছি এখানে দেওয়া আছে, যেমন প্রথম প্রশ্নটার দিকেই তাকাই, 29,845 ভাগ 293। এই যে এটা দিল, বলল যে এটার যদি আমরা ভাগ করি তাহলে ভাগফল বের হবে 101, ভাগশেষ বের হবে 252। এটা তারা বলে দিল। তো আমরা দেখব যে এই লাইনটা ঠিক আছে কিনা। এটা কিভাবে করে বুঝবো? আপনারা জানেন যে ভাগ চিহ্ন এই যে দেওয়া আছে, ভাগ চিহ্নের আগেরটাকে বলা হয় ভাজ্য। কি বলা হয়? ভাজ্য। আর ভাগ চিহ্নের পরেরটাকে বলা হয় ভাজক। তাহলে আমরা বলতে পারি ভাজ্য ভাগ ভাজক, ভাজ্য ভাগ ভাজক। তারা আমাদেরকে বলল এই ভাজ্যটাকে আমরা যদি এই ভাজকটা দিয়ে ভাগ করি তাহলে ভাগফল 101 বের হবে, ভাগশেষ 252 বের হবে। তো এই কথাটা সঠিক কিনা সেটা আমাদেরকে এখন তুলে ধরতে হবে। আমরা একটা সূত্র জানি, একটা মূল সূত্র দেওয়া আছে আমাদের আজকের এই ক্লাসের একবারে শুরুতেই আমরা শিখেছিলাম, ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। এই যে সূত্রটা, এই সূত্রটা প্রয়োগ করে আমরা এটা প্রমাণ করে দিতে পারবো যে এটা সঠিক আছে নাকি এটা সঠিক নাই। তো আমরা এখন এখানে লিখি, সবার প্রথমে এই তথ্যগুলো লিখব। এখানে যেই তথ্যগুলো দেওয়া আছে সবগুলো তথ্য আমরা লিখব। 1 নংয়ের সমাধান করব আমরা এখন। আমরা লিখব দেওয়া আছে ভাজ্য সমান 29,845, তারপর আমরা লিখব ভাজক সমান 293, ভাগফল 101 এবং সর্বশেষে ভাগশেষ 252। তো এখানের মধ্যে আমরা এই তথ্যগুলো সবগুলো লিখলাম। তো আমরা এখন ওই সূত্রটা প্রয়োগ করব। সূত্রটা প্রয়োগ করে এই মানগুলো বসাবো, দেখব যে ওই সূত্রটাতে এই মানগুলো বসানোর পরে সব কিছু মিলে কিনা, সব সমান সমান হয় কিনা, তাহলেই প্রমাণিত হয়ে যাবে। কিভাবে করে আমরা সেটা একটু এইদিকে করে দেখাই। আমাদের এদিকে আর জায়গা নাই, আমরা এইদিকে চলে আসলাম। আপনারা খাতায় নিচে নিচে করবেন, এই যে আমরা লিখলাম এই নিচে নিচে আপনারা করবেন। জায়গা না থাকলে আমরা পরের পেজে চলে আসলাম। তো এখানে জায়গা কম থাকার কারণে আমরা একটু এই সাইডে করলাম। আমরা লিখব যে আমরা জানি ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। এই যে সূত্রটা, এখানে আমরা এখন মান বসাতে থাকব। এই যে ভাজ্য, আমরা শুধু ভাজ্যটা বসাবো না, একটু খেয়াল করেন, আমরা শুধু ভাজ্যটা বসাবো না। আপনারা বলবেন ভাজ্যের মান তো দেওয়া আছে, আমরা ভাজ্যর মানটা বসাবো না। ভাজ্যর মানটা না বসিয়ে বাকিগুলোর মান বসাবো। মান বসিয়ে যে গুণ যোগ এই সবগুলোর কাজ করে আমরা দেখব যে ফলাফলটা বের হয় সেটা এখানে যে ভাজ্যর মানটা দেওয়া আছে তার সমান হয় কিনা। কারণ এখানে কি বলা আছে, ভাজ্য সমান এই পুরাটাকে যে ভাজকের সাথে ভাগফল গুণ করব, তার সাথে ভাগশেষ যোগ করব, পুরাটার ফলাফল ভাজ্যর সমান হবে, সম্পূর্ণটার ফলাফল ভাজ্যর সমান হবে। আমরা এই জিনিসটাই দেখব যে এখানে ভাজকের মান বসাবো, ভাগফলের মান বসাবো, ভাগশেষের মান বসাবো, সবগুলোর মান বসিয়ে দেখব ফলাফলটা ভাজ্যর যেই মানটা দেওয়া তার সমান হয় কিনা। এই যে সমান চিহ্নটা দেওয়া, সমান হয় কিনা। যদি দেখি সমান হয় বলবো সঠিক, যদি দেখি সমান না হয় আমরা বলবো সঠিক নয়। এতটুকুই উত্তর। তো আমরা এখন মানগুলো বসাই। আমরা ভাজকের মান দেওয়া আছে 293, ভাগফলের মান 101,
ভাগশেষের মান 252। পরবর্তী লাইনে যাই। পরবর্তী লাইনে গিয়ে আমরা এখন সবার প্রথমে এখানে গুণ আছে, গুণের কাজটা করে দিব। 293কে 101 দিয়ে গুণ করব। এটা আপনারা রাফ করতে পারেন, এই দিকে এটা রাফ করে দিতে পারেন। 293 গুণ 101। আর পঞ্চম শ্রেণীর হিসেবে রাফটা দেখানো বাধ্যতামূলক অঙ্কের মধ্যে, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো 293কে 101 দিয়ে গুণ করব। 1 3 1 3, 9 1 9, 2 1 2। এবার শূন্য দিয়ে যদি গুণ দিই, 3 0 0, 9 0 0, 2 0 0। এবার আমরা 1 দিয়ে আবার গুণ করব। 3 1 3, 9 1 9, 2 1 2। সবগুলোকে যোগ করব। 3 9 3 2 5 9 2। তাহলে আমাদের এখানে ফলাফল কত আসে? 29,593। এখানে আমরা বসাবো 29,593 যোগ 252। আমরা এবার যোগটা করি। 3 আর 2 যোগ করলে হয় 5, 9 আর 5 যোগ করলে হয় 14, 14 4 হাতে থাকে 1, 2 আর 1 3, 5 3 8, 9 2। তাহলে ফলাফল কত বের হইল? 29,845। 29,845। এটা হচ্ছে ভাজ্য। ভাজ্য সমান 29,845। ভাজক, ভাগফল, ভাগশেষ এগুলোর যেই মান দেওয়া আছে, এই মান অনুযায়ী ফলাফল বের হবে 29,845। কিন্তু আমাদের এখানের মধ্যে দেখেন ভাজ্য দেওয়া আছে 29,845, দুই জায়গাতেই 845 দেওয়া, সমান হয়েছে। ভাজ্য 29,845, এখানেও ভাজ্য 29,845, দুই জায়গাতেই ভাজ্য সমান দেখা যায়। অর্থাৎ আমরা যদি এখানে ভাজ্যর মানটা বসাইতাম 29,845, 29,845, 29,845, তাহলে লাস্টে কি দেখা যেত? 29,845 সমান 29,845, দুই দিক সমান হইতো। এটাই হচ্ছে এই সূত্রের মেইন কাজ, যে এই যে ডান দিকে যেই মানটা দেওয়া আছে আমরা এই মানগুলো বসাবো, বসানোর পরে ফলাফলটা ভাজ্যর সমান বের হবে। তো আমরাও দেখলাম যে হ্যাঁ, ভাজক, ভাগফল, ভাগশেষের মানগুলো বসানোর পরে যে ফলাফলটা বের হইছে সেটা আসলেই ভাজ্যর সমান। তাহলে আমরা বলতে পারি এই লাইনটা সঠিক, এই লাইনটা সঠিক। কারণ এখানে যেই ভাজক দেওয়া, যেই ভাগফল দেওয়া, যেই ভাগশেষ দেওয়া, এইগুলো যখন আমরা বসালাম তখন ভাজ্যটাই বের হইছে, তাহলে এটা সঠিক আছে। তাহলে এখন আমরা এখানে কি লিখতে পারি? অতএব এই যে ডান দিকে যে লেখাটা লিখলাম এটা লিখব ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ, অর্থাৎ ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ এর মান প্রদত্ত ভাজ্যের সমান। প্রদত্ত ভাজ্য মানে কি? যেই ভাজ্যটা অঙ্কতে দেওয়া আছে, যে ভাজ্যটা অঙ্কতে দেওয়া আছে, আমরা দেখলাম ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষের মান আমাদের প্রশ্নে যেই ভাজ্যটা দেওয়া তার সমান। সুতরাং আমাদের যে প্রশ্নটাতে যেই কথাগুলো বলা হয়েছে এগুলো সঠিক। সুতরাং উক্তিটি সঠিক, উক্তিটি সঠিক। অর্থাৎ তারা যেই কথাগুলো বলল যে এটাকে এটা দিয়ে ভাগ করলে ভাগফল এত হবে, ভাগশেষ এত হবে, হ্যাঁ এই কথাগুলো সব ঠিক আছে, সব সঠিক। তাহলে আমরা বলবো সুতরাং উক্তিটি সঠিক। আর যদি আমরা দেখতাম, দেখেন একটু খেয়াল করেন, আর যদি আমরা দেখতাম যে ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষের সম্পূর্ণটার যেই মানটা বের হবে সেটা যদি অঙ্কতে যেই ভাজ্যটা দেওয়া তার সমান না হয়, সমান না হয়, আমরা কি বলবো? ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষের মান প্রদত্ত ভাজ্যের সমান নয়, সুতরাং উক্তিটি সঠিক নয়, উক্তিটি সঠিক নয়। আমরা এভাবে করে মিলাবো, হুবহু একই রকমভাবে করব, দেখব যে এই ফলাফলটা এখানের ভাজ্যর সাথে মিলে কিনা। যদি মিলে বলবো প্রদত্ত ভাজ্যের সমান, উক্তিটি সঠিক। যদি না মিলে বলবো প্রদত্ত ভাজ্যের সমান নয়, উক্তিটি সঠিক নয়। বাস শুধু এতটুকুই তারা জানতে চায়। তাহলে আমাদের 1 নম্বর অঙ্কটার সমাধান করা হয়ে গেল। এখন 2 নম্বর অঙ্কটাও ঠিক এভাবে করে দেওয়া আছে, আমরা 2 নম্বর অঙ্কটা হুবহু এভাবে করে আমরা সমাধান করে ফেলবো ইনশাআল্লাহ। আমরা এখন এখান থেকেই 3 নম্বর প্রশ্নটার সমাধান করে দিব। প্রথম 2টা প্রশ্ন তো আমাদের সমাধান হয়ে গেল, একদম প্রথমটার মতো হুবহু 2 নম্বরটা।
কিন্তু 3 নম্বরটা আমরা এখন করে দিব, তার একটা বিশেষ কারণ আছে। 3 নম্বরটা সমাধান করি। তো 3 নম্বরটা আগেরটার মতোই আমরা সব কথাবার্তাগুলো বলবো, ভাজ্য, ভাজক, ভাগফল, ভাগশেষ। আমরা এই মানগুলো এখানে আমাদের আগে বসিয়ে নিই। লিখব 3 নং সমাধান। দেওয়া আছে ভাজ্য সমান ৯৭৫০০, ভাজক সমান ১৮৬, ভাগফল সমান ৫২৩ এবং সর্বশেষ ভাগশেষ সমান ২২২। তো আমরা এখানে আমাদের প্রশ্নটাতে যেই তথ্যগুলো দেওয়া আছে আমরা এই তথ্যগুলো এখানে উঠালাম। ভাজ্য সমান ৯৭৫০০, ভাজক সমান ১৮৬, ভাগফল সমান ৫২৩, ভাগশেষ সমান ২২২। অর্থাৎ তারা বলতেছে ৯৭৫০০কে যদি ১৮৬ দিয়ে ভাগ দেওয়া হয় তাহলে ভাগফল বের হবে ৫২৩, ভাগশেষ বের হবে ২২২। এই লাইনটা সঠিক নাকি সঠিক না এটা তারা জানতে চায়। তো আমরা এটা আগেরটার মতোই করি, তবে আগেরটার মতো করতে গিয়ে এখানে একটু পার্থক্য হবে, নইলে আমরা করতাম না। কারণ 2 নম্বরটা কিন্তু করি নেই, 1 নম্বরের মতো হুবহু 2 নম্বরটা, কিন্তু 3 নম্বরটা কেন করতেছি তার কারণ হলো আমরা ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ এই সূত্রটা যেমন জানি, আমরা আরেকটা তথ্য কিন্তু আমরা সবাই জানি। সেটা কি? সেটা হচ্ছে ভাজক সব সময় ভাগশেষের চাইতে বড় হয়। ভাজক ভাগশেষের চাইতে বড় হয়, বা কথাটা যদি আরেকভাবে বলি, সব সময় ভাজক ছোট হবে, ভাগশেষ ছোট হবে। ভাগশেষ ছোট হবে ভাজকের চাইতে, ভাগশেষ ছোট হবে ভাজকের চাইতে। অর্থাৎ ভাগশেষটা ছোট হবে, ভাজকটা বড় হবে, ভাগশেষটা ছোট হবে, ভাজকটা বড় হবে। তো আমরা এখানে লিখি, আমরা জানি ভাগশেষ এরকম একটা চিহ্ন দিয়ে তারপরে লিখব ভাজক। তার মানে কি এই চিহ্নটা দিয়ে কি বোঝায়? এই চিহ্নটা যেদিকে হাঁ করে থাকে তার মানে সেটা বড়, আর যেদিকে এই যে এরকমভাবে থাকে সেটা ছোট। তাহলে ভাগশেষ ইজ লেস দেন ভাজক, অর্থাৎ ভাগশেষ ভাজকের চাইতে ছোট হয়, ভাগশেষ ভাজকের চাইতে ছোট হয়, এবং এটা বাধ্যতামূলক, এটা হতেই হবে। যদি এর কোনো বিপরীত ঘটনা ঘটে যায় তাহলে সেটা ঠিক না, সেটা ভুল। সঠিক হচ্ছে সব সময় ভাগশেষ ভাজকের চাইতে ছোট হবে, ভাগশেষ ভাজকের চাইতে ছোট হবে। কিন্তু ঘটনাটা এই অঙ্কের মধ্যে খেয়াল করেন কি ঘটছে। ভাজক ১৮৬, ভাগশেষ ২২২। তাহলে আমাকে বলেন এই যে ভাগশেষটা যে দেওয়া, এই ভাগশেষটা এই ভাজকের চাইতে কি ছোট হইল? ভাগশেষকে ছোট হওয়াই লাগবে। তাহলে এই ভাগশেষটা কি ভাজকের চাইতে ছোট হলো? না, এখানে ভাগশেষ ভাজকের চাইতে বড়, কিন্তু হওয়ার তো কথা তার উল্টাটা, ভাগশেষটা থেকে ছোট হওয়ার কথা, কিন্তু এখানে ভাগশেষটা বড় হয়ে গেছে। আমরা লিখব এখানের মধ্যে যে কিন্তু এখানে ভাগশেষ ভাজকের চেয়ে বড়। তাহলে আমরা এখানে আমাদের লাইনটা লিখলাম যে ভাগশেষ ভাজকের চেয়ে বড়, সুতরাং আমরা সরাসরি তাদেরকে আমাদের মতামত জানিয়ে দিব উক্তিটি সঠিক নয়। অর্থাৎ তারা যে লাইনটা লিখছে এই লাইনটা সঠিক না, এই লাইনটা ভুল। তারা জানতে চাইছে সঠিক নাকি সঠিক না, এটা তোমরা জানাও, আমরা তাদেরকে জানিয়ে দিব। সব সময় ভাগশেষ ভাজকের চেয়ে ছোট হবে, ভাগশেষ ভাজকের চেয়ে ছোট হবে। ভাগশেষকে অন্য কারোর সাথে মিলানো হবে না, ভাগশেষকে আমরা ভাজ্যের সাথে তুলনা করব, ভাগশেষকে ভাগফলের সাথে তুলনা করব না, তুলনা হবে ভাজকের সাথে। ভাগশেষ সব সময় ভাজকের চেয়ে ছোট হবে। একটু দেখেন আগের অঙ্কগুলোতে, 1 নম্বর অঙ্কতে ভাগশেষ 252, ভাজক 293, ভাগশেষ ভাজকের চেয়ে ছোট, ভাগশেষ ভাজকের চেয়ে ছোট। তাহলে ঠিক এখানেও তো সেই একই ঘটনা ঘটার কথা ছিল, কিন্তু এটা ঘটে নাই। এখানে ভাগশেষ ভাজকের চেয়ে বড় হয়ে গেছে, সুতরাং এটা ঠিক না। আমরা তাদেরকে জানিয়ে দিলাম যে সুতরাং উক্তিটি সঠিক নয়। তো আমরা এই দিকটাতেও খেয়াল রাখবো, ভাজ্যের সূত্রটার দিকেও খেয়াল রাখবো। যখন দেখব যে হ্যাঁ ভাগশেষ ভাজকের চেয়ে ছোট, তখন আমরা ভাজ্যের সূত্রটা দিয়ে অঙ্কটা করার চেষ্টা করব, যেটা আগের অঙ্কতে করলাম। আগের অঙ্কতে ভাগশেষটা ভাজকের চাইতে ছোট ছিল, তাই এটা তো ঠিক আছে। তো আমরা ভাজ্য দিয়ে অঙ্কটা করার চেষ্টা করছি, সঠিক কি সঠিক না তাদেরকে জানাইছি। আর এখানে আমরা তাকায় দেখলাম ভাগশেষটা ভাজকের চাইতে ছোট না, তো আর সেই সূত্রতে যাওয়ার কি দরকার? আর দরকারই নাই ওইভাবে করে করার জন্য, ডাইরেক্ট এটা জানাই দিলাম। তো এইভাবে করে আমরা এই ধরনের অঙ্কগুলোর সমাধান করতে পারি ইনশাআল্লাহ। তো এখন আমরা নতুন করে কয়েকটা প্রশ্ন লিখলাম। আমাদের এখানে বলা হয়েছে ভাগ করো, তো কয়েকটা সংখ্যা দেওয়া আছে ভাগ করার জন্য। তো আমরা তো এতক্ষণ যাবৎ ভাগ অঙ্কই শিখে আসলাম, তো এগুলো আবার কেন দিল? তো এগুলো দেওয়ার একটা কারণ আছে, আমরা এখন নতুন একটা নিয়ম শিখব।
আমরা তো যেভাবে করে ভাগ করে সেটা তো আমরা সবাই পারি, নর্মাল যে পদ্ধতি ওটা একটু আগেও করে আসলাম, ওটাও করা যাবে। তবে অন্য একটা পদ্ধতি আমরা এখানে আমাদের শিখব, এতে করে আমাদের অঙ্ক করার সময় বাঁচবে, খুব দ্রুত গতিতে আমরা অঙ্কগুলো করতে পারবো, তাড়াতাড়ি করে সমাধান করা যাবে। তো সেই পদ্ধতিটা কি, সেই পদ্ধতিটা কখন প্রয়োগ করা যায়? পদ্ধতিটা ব্যবহার করা যায় শুধুমাত্র তখনই যখন ভাজকের মধ্যে 1 থাকে এবং 0 থাকে। আমরা এখন যেই নিয়মটা নিয়ে কথা বলবো, যেই পদ্ধতিটা নিয়ে কথা বলবো, ওই পদ্ধতিটা সবসময় ব্যবহার করা যায় না। ওই পদ্ধতিটা ব্যবহার করা যায় শুধুমাত্র যখন ভাজকের মধ্যে 1 থাকবে এবং তারপরে 0 থাকবে, 1 থাকবে এবং তারপরে 0 থাকবে, শুধুমাত্র তখনই এই নিয়মটা আমরা ব্যবহার করতে পারবো, অনুসরণ করতে পারবো। এখানে দেখেন 6টা অঙ্ক দেওয়া আছে, প্রত্যেকটার মধ্যে ভাজকে 1 এবং তারপরে 0, 1 তারপরে 0, 1 তারপরে 0, এভাবে করে আছে। তো এগুলো সব একই নিয়মের, আমরা এই নিয়মটা এখন ব্যবহার করব। সবার প্রথমে যেই অঙ্কটা দেওয়া আছে আমরা এটা দিয়ে শুরু করি, আমরা আরও অঙ্ক করব, এটা দিয়ে শুরু করি। দেওয়া আছে 695 ভাগ 10। তো আমরা এখানে আমাদের প্রশ্নটা উঠালাম, এবার আমরা আমাদের অঙ্কটা শুরু করব। 695 ভাগ 10, নিয়মটা কি? নিয়মটা হলো আমরা দেখব যে আমাদের ভাজকের মধ্যে 1 এবং তারপরে 0 আছে কিনা। হ্যাঁ আছে, ভাজকের মধ্যে 1 এবং তারপরে 0 আছে। এবার তাহলে নিয়মটা আমরা শুরু করি। নিয়মটা হচ্ছে 1-এর পরে যে কয়টা 0 থাকবে, 1-এর পরে যে কয়টা 0 থাকবে আমরা ভাজ্যতে চলে আসব, এসে ডান দিক থেকে ওই কয়টা অঙ্কের নিচে দাগ দিব, বাকি অঙ্কগুলোকে বৃত্ত দিয়ে গোল করব। আবারও বলি, ভাজকের মধ্যে 1-এর পরে যে কয়টা 0 থাকবে, যদি একটা 0 থাকে, যদি 2টা থাকে, 5টা থাকে, যে কয়টা থাকুক, যে কয়টা 1-এর পরে যে কয়টা 0 থাকবে আমরা ভাজ্যতে এসে ডান দিক থেকে, অবশ্যই ডান দিক থেকে ওই কয়টা যে কয়টা 0 ওই কয়টা অঙ্কের নিচে দাগ দিব। যদি আমরা বলি যে এখানে 0 আছে 5টা, তাহলে ভাজ্যতে এসে ডান দিক থেকে 5টা অঙ্কের নিচে দাগ দিব। যদি বলি ভাজকে 1-এর পরে 3টা 0 আছে, তাহলে ভাজ্যতে এসে ডান দিক থেকে 3টা অঙ্কের নিচে দাগ দিব, আর বাকি যে অঙ্কগুলো থাকবে তাদেরকে আমরা গোল দাগ দিব। আসেন এটা করি আগে আমরা। এখানে আমরা লিখি, এখানে ভাজক 10। তো ভাজক 10, তো ভাজকের মধ্যে কয়টা 0 আছে? ভাজকের মধ্যে একটা 0 আছে, তাহলে আমরা লিখব ভাজ্যের ডান দিক থেকে 1 অঙ্কের নিচে দাগ দেই এবং বাকি অঙ্কগুলোকে গোল দিয়ে বৃত্ত ভরাট করি, আর কি গোল দেই, বৃত্তের মধ্যে রাখি। তো এইখানের মধ্যে যে আমরা এই লেখাটা লিখলাম, তাহলে এই অনুযায়ী এখন আমরা কাজটা করি। আমরা কি লিখলাম? ডান দিক থেকে 1 অঙ্কের নিচে দাগ দেই। আচ্ছা আগে এই সংখ্যাটাকে লিখে ফেলি এখানের মধ্যে, 695 ভাগ 10। আচ্ছা দিলাম। তো এবার আমরা সেই কাজটা করি, সেটা হচ্ছে এই যে ভাজ্য 695, এই যে ভাজ্যটা, এটাতে আমরা ডান দিকে, যে ডান দিক বাম দিক, ডান দিক থেকে 1 অঙ্কের নিচে দাগ দিব, 1 অঙ্কের নিচে দাগ দিব, এমনি নর্মাল দাগ, অন্য কোনো কিছু না, দাগ দেই এবং বাকি যে অঙ্কগুলো আছে তাদেরকে এরকম বৃত্ত দেই, এই যে বৃত্তের মধ্যে নিয়ে আসি। তাহলে ভাজ্যের ডান দিক থেকে 1 অঙ্কের নিচে দাগ দেই, ডান দিক থেকে 1 অঙ্কের নিচে দাগ দেই, বাকি অঙ্কগুলোকে বৃত্ত দেই। তাহলে এবার দেখেন কি দেখা যায়, 69 এই বৃত্তের ভিতরে আছে এবং 5 বৃত্তের বাইরে আছে। এখান থেকে আমরা ফলাফল পেয়ে গেছি। আমরা 10 দিয়ে ভাগ করলে কি ফলাফল পাইতাম সেটা আমরা পেয়ে গেছি। মনে রাখবেন, এই বৃত্তের ভিতরে যেটা আছে তাকে বলা হয় ভাগফল। তাকে কি বলা হয়? ভাগফল। আমরা লিখব ভাগফল 69 ভাগশেষ 5। এই যে আমাদের অঙ্কটা করা শেষ। এটা হচ্ছে নিয়ম, যে যদি ভাজকের মধ্যে 1 থাকে এবং 1-এর পরে 0 থাকে তখন আমরা এই পদ্ধতিতে করতে পারি। এই যে অঙ্কটা আপনাদেরকে বলতে আমার অনেকক্ষণ সময় লাগলো, কিন্তু আপনি যখন করবেন তখন তারা কাউকে বুঝিতে যাবেন না, খুব দ্রুত গতিতে অঙ্কটা হয়ে যাবে। ভাজক 1 আছে এবং তারপরে 0 আছে, ঠিক আছে, আমরা এই নিয়মটা ফলো করব। কিভাবে করে? 1-এর পরে কয়টা 0 আছে? একটা 0, ভাজ্যতে চলে যাই, ডান দিক থেকে একটা অঙ্কের নিচে দাগ দিব, যে কয়টা 0 ওই কয়টা অঙ্কের নিচে দাগ দিব, বাকি অঙ্কগুলোকে বৃত্ত দিব, বৃত্তের ভিতরে নিয়ে আসবো বাকি অঙ্কগুলোকে, বাস অঙ্ক শেষ।
বৃত্তের ভিতরে যারা আছে তারা ভাগফল, বৃত্তের বাইরে যারা আছে, ওই যে দাগ দিছেন যে, তারা ভাগশেষ। তাহলে ভাগফল 69 ভাগশেষ 5। আমরা যদি 695কে 10 দিয়ে ভাগ দেই তাহলে ভাগফল হবে 69 এবং ভাগশেষ হবে 5। তো আমরা তো এটা একটা অঙ্ক করলাম। আমরা এবার আরেকটা অঙ্ক করি, আরেকটু বড়তে যাই, 5-এ যাই, একটু বড় অঙ্কতে যাই। হ্যাঁ করি। 54,826 ভাগ করতে হবে 100 দ্বারা। এখানে ভাজক 100। আচ্ছা, এই যে ভাজক যে 100, তাহলে 1 আছে এবং 1-এর পরে 0 আছে, তাহলে আমরা এই নিয়মটা এখানেও ফলো করব। এখানে 1-এর পরে কয়টা 0 আছে? 2টা 0। কয়টা 0? 2টা 0। আমরা ভাজ্যর ডান দিক থেকে 2 অঙ্কের নিচে দাগ দিব এবং বাকি অঙ্কগুলোকে বৃত্তের ভিতরে নিয়ে আসব। তাহলে আমরা এখানের মধ্যে লাইনটা লিখে ফেললাম। তো এখন দেখেন যে আমরা এখানে কি বললাম, ভাজকের মধ্যে 2টা 0 আছে, তাহলে ভাজ্যতে, এই যে ভাজ্যতে ডান দিক থেকে আমরা 2 অঙ্কের নিচে দাগ দিব, যে কয়টা 0 ওই কয়টা অঙ্কের নিচে দাগ দিব ডান দিক থেকে। তো 2টা 0, এই সংখ্যাটার ডান দিক থেকে 2 অঙ্কের নিচে দাগ দিব, 2 অঙ্কের নিচে দাগ দিব, দিলাম 2 অঙ্কের নিচে দাগ। বাকি যে অঙ্কগুলো আছে তাদেরকে বৃত্তের ভিতরে নিয়ে আসব। তাহলে ভাজ্যের ডান দিক থেকে 2 অঙ্কের নিচে দাগ দেই এবং বাকি অঙ্কে বৃত্ত দিয়ে পাই। এই যে আমরা পাইলাম, কি পেলাম? বৃত্তের ভিতরে কত? 548, ভাগফল 548। দাগের মধ্যে কত? 26, ভাগশেষ 26। অর্থাৎ বৃত্তের ভিতরে যেটা ভাগফল, বাহিরে যেটা ভাগশেষ। তাহলে আমরা এখানে এটা লিখে দিই এখানের মধ্যে। তাহলে আমরা এখানের মধ্যে এটা লিখে ফেললাম যে আমরা যদি 54,826কে 100 দিয়ে ভাগ দেই তাহলে ভাগফল হবে 548, ভাগশেষ হবে 26। আচ্ছা, যদি এখানের মধ্যে, এখানে তো 100 আছে, যদি 1000 থাকতো, 1000 এমনি, শুধু আমি এমনি বলতেছি যে 54,826 ভাগ 1000, তাহলে তখন ফলাফল কি হইতো? এখানে কয়টা 0? 1 2 3। তাহলে আমরা এখান থেকে 1 2 3 3 অঙ্কের নিচে দাগ দিব, বাকিগুলোকে বৃত্ত দিব। তাহলে বৃত্তের ভিতরে 54, ভাগফল 54। বৃত্তের বাইরে 826, ভাগশেষ 826। এভাবে করে আমরা এই অঙ্কগুলোর সমাধান করতে পারি। তাহলে এটাই হচ্ছে নিয়ম, যে যখন ভাজকের মধ্যে 1 থাকবে এবং 1-এর পরে 0 থাকবে তখন আমরা এই নিয়মটা অবলম্বন করে অঙ্কগুলোর সমাধান করতে পারি। আমরা তো সবসময় যেভাবে করে ভাগ অঙ্ক করি ওভাবে করে আপনারা করতেই পারবেন, ওটা আমরা সবাই জানি। তো এই নিয়মটাও আমরা এখন শিখে ফেললাম, আমরা এভাবে করে অঙ্কগুলোর সমাধান করতে পারবো। আমরা এখন এখানের মধ্যে আরেকটি প্রশ্ন লিখলাম। আমাদের এই প্রশ্নতে বলা হয়েছে কোনো বাড়িতে 98,000 গ্রাম চাল আছে, তাদের যদি প্রতিদিন 650 গ্রাম চাল লাগে তবে কততম দিনে চাল শেষ হবে? তারা আবার ব্র্যাকেটের মধ্যে লিখে দিল উত্তর ক্রমবাচক সংখ্যায়। এই কথাটা দ্বারা কি বোঝায়? এটা দ্বারা বোঝায় যে এখানের যে অঙ্কটা আমরা করব, যেই ফলাফল বেরোবে, উত্তরটা বের হবে, সেই উত্তরটাকে ক্রমবাচক সংখ্যায় প্রকাশ করতে হবে। ক্রমবাচক সংখ্যায়। তো ক্রমবাচক সংখ্যা কি? ক্রমবাচক সংখ্যা হচ্ছে এই যে 1তম, 2তম, 3তম, আমরা যে বলি প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, তো 15তম, 21তম। তো এরকম এই যে দেখেন এখানে আমাদের লেখা আছে কততম। তো এটা নিয়ে ঘাবড়ানোর কোনো প্রয়োজন নেই। তো এটা আমরা এই ক্রমবাচক বলতে এই তম শব্দটা আমাদের অঙ্কের মধ্যে আমরা নিয়ে আসবো। ক্রমবাচক অর্থাৎ ধারাবাহিকভাবে সামনের দিকে আগাবে। তো এটা দিয়ে আসলে কোনো সমস্যা হবে না। তো কোনো বাড়িতে 98,000 গ্রাম চাল আছে, তাদের যদি প্রতিদিন 650 গ্রাম চাল লাগে তবে কততম দিনে চাল শেষ হবে? কততম দিনে চাল শেষ হবে? চাল শেষ করতে হবে, চাল শেষ করতে হবে। তো এখন আমরা একটু ফলাফলটা বের করব। কিভাবে করে করব? প্রতিদিন চাল লাগে 650 গ্রাম। তো আজকে 650 গ্রাম চাল, কালকে 650 গ্রাম চাল, এভাবে করে তারা প্রতিদিন 650 গ্রাম চাল শেষ করতে থাকবে। এভাবে করে করতে 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 98,000 গ্রাম চাল কবে শেষ হবে এটা তারা জানতে চায়। তো এই অঙ্কটা আমরা দুইভাবে করে করতে পারি। একটা হচ্ছে ঐকিক নিয়ম, যে ফলাফলটা যে আমরা বের করব তার আগে একের মান বের করে নিব। যে 98,000 গ্রাম চাল তো আছে, আমরা বলবো 1 গ্রাম চাল লাগে এতদিনে, 650 গ্রাম চাল লাগে এতদিনে, 98,000 গ্রাম চাল লাগে এতদিনে। অর্থাৎ ঐকিক নিয়ম যেটাকে বলে, আগে একের মান বের করে তারপর অঙ্কটা করা। তবে আমরা এখানে সেই অঙ্কটা করব না,
আপনারা জানেন যে আমরা এখানের মধ্যে ভাগের অঙ্ক করতেছি, শুধুই ভাগের অঙ্ক। তো ভাগের অঙ্কতে এই অঙ্কগুলো কিভাবে করে সমাধান করা যায় আমরা সেটা প্র্যাকটিস করব। অর্থাৎ আমরা এক এক জায়গাতে এক একটা নিয়ম শেখার চেষ্টা করব। তো এখানে কিভাবে করে করতে পারি, আপনারা জানেন সাধারণত বড় সংখ্যাটাকে ভাজ্য বলা হয়, ছোট সংখ্যাটাকে ভাজক বলা হয়। এই অঙ্কটার মধ্যে দুইটা সংখ্যা আছে, 98,650। তো 98,000 হচ্ছে বড়, তাহলে এটাকে আমরা ভাজ্য হিসাবে ধরব। 650 হচ্ছে ছোট, এটাকে আমরা ভাজক হিসাবে ধরব। আমরা ভাজক দিয়ে ভাজ্যকে ভাগ করব, দেখব ফলাফল কত বের হয়। তারপর আমরা তাদেরকে আমাদের সিদ্ধান্ত জানাবো যে কততম দিনে চাল শেষ হবে। তো এই অঙ্কগুলো আমরা কীভাবে করে করতে পারি আমরা লিখবো এখানের মধ্যে। আমরা যদি 98,000 গ্রামকে 650 গ্রাম দ্বারা ভাগ করি, তাহলে এই যে আমরা লিখলাম তাহলে, এই তাহলে লেখার পরে আমরা এখন আমাদের অঙ্কটা করব। আমরা যদি 98,000 গ্রামকে 650 গ্রাম দ্বারা ভাগ করি, দেখেন এখানের মধ্যে কী হবে, প্রতিদিন তো 650 গ্রাম চাল খেয়ে ফেলা হয়েছে, তাহলে চাল কমতেছে না। চাল আছে 98,000 গ্রাম, আজকে 650 গ্রাম খেয়ে ফেলবো, আগামীকালকে আমি এবার খাবো না। আজকে 650 গ্রাম চাল, আগামীকালকে 650 গ্রাম চাল, এভাবে করে তো শেষ হতে থাকবে, চাল কমতে থাকবে। তাহলে কমলে কী হয়, ভাগ হয়। তাহলে আমরা যদি 98,000 গ্রামকে 650 গ্রাম দ্বারা ভাগ করি, তাহলে এই কথাটা বলার পরে আমরা এখন ভাগটা করেই দেখাবো। 98,000 ভাগ 650। তো এখন আমরা দেখব ফলাফল কত বের হয়। আমরা এদিকে রাফ করতে পারি, এই অংশে রাফ করি। 98,000 650 দিয়ে ভাগ করব। তো 650 দিয়ে ভাগ করি, 650 এখানে 3 অঙ্ক, তো এখান থেকে 3 অঙ্ক নিব। 650 980-র মধ্যে একবার যায়, 650 বিয়োগ করি 0, 8 থেকে 5 গেলে 3, 9 থেকে 6 গেলে 3, 330। 650 দিয়ে ভাগ করা যায় না, 0 নামাই, 3,300। তো এখন 650 3,300-র মধ্যে কয়বার যায় আমরা দেখি। 650-কে আমরা যদি 5 দিয়ে গুণ দেই, 5 0 0, 5 5 25-এর 5 থাকে 2, 5 6 30 আর 2 হচ্ছে 32, 3,250 আছে 3,300, আর এখানে হচ্ছে 3,250। যদি আমি 5 বার নিই তাহলে খুব কাছে চলে যায়, আমি যদি আর একবার নিই 3,300 পার হয়ে যাবে, কারণ এটা তো 650। আমি যদি আর একবার নিই 650 বাড়বে, 3,250 আরও 650 বাড়বে, তাহলে 3,300 পার হয়ে যাবে। তাহলে আমরা আর 6 বার নিব না, আমরা 5 বারই নিব। তাহলে এখানে লিখলাম 5, 3,250 বিয়োগ করি, ফলাফল বের হয় 50। 650 দিয়ে 50-কে ভাগ করা যায় না, একটা শূন্য আছে তাকে নামাই, 500। 650 দিয়ে 500-কে ভাগ করা যায় না। এখন একটা জিনিস খেয়াল করেন, যে নিয়মটা আপনারা আজকের পর্বের শুরুর দিকে শিখেছেন, সেটা হচ্ছে প্রথমে বিয়োগ করার পরে কত বের হয়েছে, 50। 650 দিয়ে ভাগ করা যায় নাই, তাকে বড় বানানোর জন্য আমরা উপর থেকে একটা অঙ্ক নামাইলাম, সে বড় হয়েছে, কিন্তু এখনও ভাগ করা যাইতেছে না। তাহলে নিয়মটা কি, যে যদি উপর থেকে একটা অঙ্ক নামানোর পরেও যদি ভাগ করা না যায়, তাহলে আমরা বলবো সেখানে 0 বার যায়, 650 শূন্যে 0 হবে, তাহলে 500 রয়ে যাবে। আমরা বলতে পারি 650 দিয়ে যদি 98,000-কে ভাগ করি, ফলাফল বের হবে 150 এবং ভাগশেষ রয়ে যাবে 500। এই কথাটা লিখে দিই আমরা এখানের মধ্যে, ভাগফল 150 এবং ভাগশেষ 500। এখন যে বিষয়টা দেখেন, এই যে ফলাফল বেরোলো, এটা কী বেরোইলো, এই যে লাস্টে যে 500 রয়ে গেল, এটা কি, এটা আমরা জানি ভাগশেষ, কিন্তু এটা আসলে কি, এটা 500 গ্রাম চাল। আমরা 98,000 গ্রাম চালকে 650 গ্রাম চাল দ্বারা ভাগ করতেছি, তাহলে এই যে সর্বশেষে যে 500 রয়ে গেল, তাহলে বুঝতে হবে 98,000 গ্রাম চাল থেকে 500 গ্রাম চাল রয়ে গেছে। 98,000 গ্রাম চাল থেকে 500 গ্রাম চাল রয়ে গেছে। এখন আমাদের প্রশ্নে কিন্তু বলছে চাল শেষ হবে, তার মানে সব চাল শেষ করে ফেলতে হবে, চাল রাখা যাবে না। 500 গ্রাম চাল তো রয়ে গেছে, এটা রাখা যাবে না, এটাকেও শেষ করতে হবে। আমরা প্রতিদিন যদি 650 গ্রাম করে চাল খাই, তাহলে 150 দিন লাগবে, কিন্তু তারপরেও 500 গ্রাম চাল রয়ে যাবে। আমরা কি করব, 500 গ্রাম চালকে ঠিক তার পরের দিন খাবো, কারণ আমরা যখন 150 দিন খাবো তখন 97,500 গ্রাম চাল খাওয়া শেষ হয়ে যাবে, কিন্তু 500 গ্রাম চাল রয়ে যাবে।
150 দিন শেষ, কিন্তু 500 গ্রাম চাল রয়ে গেছে। কি করব আমরা? ঠিক পরের দিন গিয়ে এই 500 গ্রাম চাল আমরা খাবো, অর্থাৎ পরের দিন যাব। তাহলে এখানে ফলাফল 150, পরবর্তী সংখ্যাতে যাব। এই যে দেখেন আমাদের যে প্রশ্নটাতে যেটা বলে দিছিল, ক্রমবাচক সংখ্যা ধারাবাহিকভাবে সামনের দিকে আগাবো। আমরা অলরেডি 150 দিন চাল খেয়েছি, কিন্তু চাল এখনও 500 গ্রাম আছে। আমরা 150 দিনের পরের দিনে আগাবো, সামনের দিনে আগাবো। তাহলে এটাকে বলা হয় ক্রম। ক্রম মানে সিরিয়াল, ধারাবাহিকতা, যেখানে আসি সেখান থেকে সামনে আগাবো। তাহলে আমরা এখানে লিখতে পারি যে 150তম দিন চলার পরও 500 গ্রাম চাল অবশিষ্ট আছে। অর্থাৎ 150 দিন চালগুলো খাওয়া হয়েছে, কিন্তু তারপরেও 500 গ্রাম চাল অবশিষ্ট আছে। তো আমরা এই কথাটা এখানে লিখলাম যে 150তম দিন চলার পরও 500 গ্রাম চাল অবশিষ্ট আছে। অতএব 150 দিনে তো হবে না, আমাদেরকে আরেক দিন সামনে আগাইতে হবে, পরের দিন যেতে হবে। ক্রম, এই যে ক্রম, ধারাবাহিকভাবে সামনের দিকে আগাবো, আরও একদিন সামনে আগাবো। 150 যোগ 1 সমান 151তম দিনে চাল শেষ হবে। কারণ আমাদের প্রশ্নে জিজ্ঞাসা করছে চাল শেষ হবে কততম দিনে, কততম দিনে। তো আমরা দেখলাম যে 98,000 গ্রাম চাল প্রতিদিন 650 গ্রাম চাল খাইতে খাইতে 150 দিন যখন হয়ে গেল, তারপরেও 500 গ্রাম চাল রয়ে গেছে। এখন এই যে 500 গ্রাম চাল রয়ে গেছে, এটাও তো শেষ করতে হবে। তো এটা শেষ করার জন্য পরের দিন যেতে হবে, সামনের দিন আর একদিন লাগবে আমাদের। তাহলে 150 দিন, তারপরে সামনে আর একদিন বাড়াবো আমরা। তাহলে 151তম দিনে গিয়ে সম্পূর্ণ চাল শেষ হয়ে যাবে। 150তম দিনে গিয়ে 97,500 গ্রাম শেষ হয়, আরও 500 গ্রাম থাকে। ঠিক আর একদিন সামনে আগানোর পর, মানে আর একদিন দিলে সেই 500 গ্রাম চালও শেষ হয়ে যাবে। তাহলে আমরা বলতে পারি 151তম দিনে চাল শেষ হবে। উত্তর 151তম দিন। তো এই যে দেখেন, একটা জিনিস খেয়াল করেন, এই যে ক্রমবাচক কথাটা বলল, এই কথাটা বলার কারণে আমরা কিন্তু আমাদের অঙ্কতে ভাগশেষকে রাখি নাই, এই ভাগশেষটাকেও শেষ করার চেষ্টা করছি আমরা। এই জন্য ক্রমবাচক কথাটা বলার কারণে আমাদের ভাগফল যেটা বের হয়েছে, আমরা আর একদিন সামনে আগালাম। এই ক্রমবাচক কথাটা বললেই ভাগশেষ আর থাকে না সেখানে, ভাগশেষটাকেও সেখান থেকে সরিয়ে ফেলার চেষ্টা করতে হয়। আর সেই ক্ষেত্রে দেখা যায় 1 যোগ করলেই ভাগশেষটাও শেষ হয়ে যায়। তাহলে আমরা বলতে পারি কততম দিনে চাল শেষ হবে? 151তম দিনে চাল শেষ হবে। তো আমরা এখন এই প্রশ্নটার সমাধান করব। আমাদের এই প্রশ্নতে বলা হয়েছে একজন লোক প্রতি মাসে 850 টাকা করে সঞ্চয় করে, মানে জমায়। কততম মাসে তার সঞ্চিত টাকা 50,000 অতিক্রম করবে? এবং ব্র্যাকেটে লিখে দিল উত্তর ক্রমবাচক সংখ্যায়। অর্থাৎ ঠিক এইমাত্র যে অঙ্কটা করলাম ওইটার মতো করেই আমরা সমাধান করব। আমাদেরকে দেখতে হবে যে তিনি প্রতি মাসে 850 টাকা জমায়। আজকে এই মাসে 850 টাকা, পরবর্তী মাসে 850 টাকা, তারপরের মাসে 850 টাকা, এভাবে করে তিনি জমায়। তো আমাদের কাছে তারা জানতে চায় যে তার এই জমানো টাকাটা কোন মাসে 50,000 অতিক্রম করবে, 50,000 ক্রস করবে, এটা তারা জানতে চায়। তো আমরা ঠিক আগের অঙ্কটার মতোই করব। দেখেন এখানে আমাদের দুইটা সংখ্যা আছে, 850 এবং 50,000। বড় কোনটা? 50,000। কি বলবো তাকে? ভাজ্য। ছোট কোনটা? 850। কি বলবো তাকে? ভাজক। তো আমরা লিখব যে আমরা যদি 50,000 টাকাকে 850 টাকা দ্বারা ভাগ করি, তাহলে ভাগটা করব, ফলাফল বের করব। এরপরে আমরা যে ফলাফলটা বের হবে, এই যে ব্র্যাকেটে তারা লিখলো উত্তর ক্রমবাচক সংখ্যায়, উত্তরটা যেটা বের হবে তাকে ক্রমবাচক সংখ্যায় লিখতে হবে, যে তম দিয়ে, এবং পুরোপুরি কোনো ভাগশেষ আমরা রাখবো না, কোনো ভাগশেষ রাখবো না, যেহেতু ক্রমবাচক বলছে। যে করে হোক আমরা পরে গিয়ে ভাগশেষ আমরা উঠায় ফেলার চেষ্টা করব। তো সমাধান করি আমরা। সমাধান, তো আমরা লিখবো এখানে, আমরা যদি 50,000 টাকাকে 850 টাকা দ্বারা ভাগ করি, তাহলে ভাগফল কত বের হবে, এগুলো আমরা এখন বের করব। আমরা এখন 50,000কে ভাগ করব 850 দ্বারা। তো 50,000কে আমরা এখন 850 দিয়ে ভাগ করি। একটু এদিকে এসে আমরা রাফ করে দেখাই। 50,000
তাকে ভাগ করব 850 দ্বারা। 850 3 অঙ্কের, এখান থেকে 3 অঙ্ক নিলে হয় 500। 850 500-র মধ্যে যায় না, একটা অঙ্ক বাড়াই, 4 অঙ্ক নিব। 850 5000-এর মধ্যে কয়বার যায় একটু দেখি। যদি আমরা 4 বার নিই তাহলে কি হয় দেখি। 850-কে 4 বার নিলে 4 শূন্য 0, 4 5 20, 20-এর 0 থাকে 2, 4 8 32 আর 2 হচ্ছে 34, 3400 আর এখানে আছে 5000, আরেকটু বেশি নেই। 850-কে যদি আমরা 5 দিয়ে গুণ দেই, 5 শূন্য 0, 5 5 25-এর 5 থাকে 2, 5 8 40 আর 2 হচ্ছে 42, 4250। আচ্ছা, এখনও 5000 হয় নাই, আরেকবার নেই তো একটু দেখি, আরেকবার নিয়ে চেষ্টা করি, একটু এদিকে করি। 850-কে 5 বার করা হয়েছে, এবার 6 বার দিয়ে করি। 6 শূন্য 0, 5 6 30, 30-এর 0 থাকে 3, 6 8 48 আর 3 হচ্ছে 51, 5100 হয়ে গেছে। এটা বেশি হয়ে গেছে, কারণ আছে তো 5000, কিন্তু এটা আমি যদি 6 বার নিই তাহলে কত হয় 5100, তাহলে এটা বেশি হয়ে যায়। তাহলে আমরা 6 বার নিতে পারবো না, আমরা 5 বারই নিব। তাহলে 5 বার নিলে হবে 4250। 5 5 এই বরাবর বসবে, বসাই। তো এবার বিয়োগ করি। 0, 10 থেকে 5 গেলে আর থাকে 5, হাতে থাকে 1 2 আর 1 3, 10 থেকে 3 গেলে আর থাকে 7, হাতে থাকে 1 4 আর 1 5, 5 থেকে 5 গেলে 0, লেখার প্রয়োজন নাই। তো 850 দিয়ে এখন 750-কে ভাগ করতে হবে, কিন্তু ভাগ করা যায় না। তাকে বড় বানানোর জন্য উপর থেকে একটা অঙ্ক নামাই, 0 নামাই। তাহলে কত হয় 7500। আমরা 6 বার নিছি, 5100 হয়েছে, তো আমরা এখন আরও বেশি নিব। আমরা এখন 7 বার নিয়ে দেখি কত হয়। 850-কে 7 বার নিয়ে দেখি। 7 শূন্য 0, 5 7 35-এর 5 থাকে 3, 7 8 56 আর 3 হচ্ছে 59, 5950। আরও বেশি, কারণ এটা তো 7500। আমরা একটু 9 বার নিয়ে দেখি তো কত হয়। 9 বার, 9 শূন্য 0, 5 নং 45-এর 5 থাকে 4, 8 নং 72 আর 4 হচ্ছে 76, তাহলে 7650 আর এখানে আছে 7500। এটা বেশি হয়ে গেছে, কারণ আছে 7500 অথচ হয়ে গেছে 7650, তাহলে এটা আমরা নিতে পারবো না। তাহলে 9 বার নেওয়া যাবে না, 8 বার নিব আমরা। 8 বার নিলে কত হয় দেখি, একটুখানি রাফ করে আমরা। 8 শূন্য 0, 5 8 40-এর 0 থাকে 4, 8 8 64 আর 4 হচ্ছে 68, 6800। 6800 কয়বার? 8 বার। এই 8 আমরা এখানে লিখি, বিয়োগ করি। 0 0, 15 থেকে 8 গেলে আর থেকে 7, হাতে থেকে 1, 6 আর 1 7, 7 থেকে 7 গেলে 0, লেখার প্রয়োজন নাই। আমরা ভাগ অঙ্কটা করলাম। 850 দিয়ে 700-কে ভাগ করতে হবে, কিন্তু ভাগ করা যায় না, বড় বানাইতে হবে, কোনো সংখ্যা বাকিও নাই। তাহলে আমাদের অঙ্কটা এখানেই শেষ। আমরা দেখলাম 850 দিয়ে যখন 50,000-কে ভাগ করলাম, ফলাফল বের হইল 58 এবং ভাগশেষ রয়ে গেলে 700। ভাগশেষ রয়ে গেছে কত? 700। এটা কি? এটা হচ্ছে টাকা। 50,000 টাকাকে আমরা ভাগ করছি, 700 টাকা রয়ে গেছে। ফলাফল কত? 58। আমরা লিখবো এখানের মধ্যে ভাগফল 58 এবং ভাগশেষ 700। এই যে আমরা কি লিখছি, আমরা যদি 50,000 টাকাকে 850 টাকা দ্বারা ভাগ করি তাহলে ভাগফল 58 এবং ভাগশেষ 700। আচ্ছা, তো একটা জিনিস খেয়াল করেন, এই যে ভাগফল 58 বের হইল, তার মানে কি আমরা 58 মাস এই 850 টাকা করে জমাইতে থাকবো। এই মাসে 850, পরের মাসে 850, পরের মাসে 850, এভাবে করে জমাইতে জমাইতে আমরা 58 মাস জমাবো। কিন্তু ঘটনা ঘটছে, আমরা 58 মাস জমাইলাম, কিন্তু তারপরেও 700 টাকা রয়ে গেছে, অর্থাৎ এখনও 50,000 হয় নাই, এখনও 50,000 হয় নাই, 700 টাকা বাকি। আমরা যখন 58 মাস এই টাকাগুলো জমাইলাম, হিসাব করে দেখা গেল 50,000 হইতে এখনও 700 টাকা বাকি আছে, এখনও 700 টাকা বাকি আছে, মানে 49,300 টাকা জমানো হয়েছে, 700 টাকা বাকি। অথচ আমাদের প্রশ্নে জিজ্ঞাসা করছে 50,000 টাকা অতিক্রম করবে, 50,000 টাকা পার হয়ে যাবে কোন মাসে গিয়ে, জানাও আমাদেরকে। আমরা দেখলাম ফলাফল 58 বের হয়েছে, কিন্তু 50,000 অতিক্রম করে নাই। 50,000 অতিক্রম করবে কি? 50,000ই যায় নাই, এখনও 700 বাকি। আমরা কি করব এখন? ওই যে আমাদের এখানে বলা আছে ক্রমবাচক সংখ্যায়
কোনোভাবেই আমরা ভাগশেষ রাখবো না, যে করেই হোক একে সরাইতে হবে। তো আমরা কি করতে পারি, 58 মাস তো জমাইছি, আরও 1 মাস জমাবো, ক্রমবাচক 1 বাড়াবো। ক্রমবাচক বলছে আমরা 1 বাড়ায়া ফলাফলটাকে তৈরি করব। তাহলে 58 বলছে আমরা আরও 1 মাস জমাবো, তাহলে কয় মাস হবে, 59 মাস। যখন 59 মাস জমাবো তখন এটা 50,000 টাকা অতিক্রম করবে। কিভাবে অতিক্রম করবে একটু খেয়াল করেন, আপনি 58 মাস জমাইছেন কিন্তু 50,000 টাকা হয়েছে, হয় নাই, এখনও 700 টাকা বাকি, তাই না? 700 টাকা বাকি। আপনি যখন আর একটা মাস টাকাটা জমাবেন, আপনি প্রতি মাসে কয় টাকা জমান, 850 টাকা জমান। তাহলে আপনার লাগবে কত, 700, কিন্তু আপনি জমান কত, 850, তার মানে আপনি বেশি জমাবেন। তাহলে আপনি 58 মাস জমানোর পরেও যদি আর 1 মাস যদি টাকাটা জমান, আপনি 850 টাকা জমাবেন। আপনার লাগবে 700, কিন্তু আপনি জমাইছেন 850, তার মানে আপনি আরও 150 টাকা বেশি জমাইছেন, মানে 50,000 টাকা পার হয়ে আরও 150 টাকা বেশি জমানো হয়ে গেছে। তাহলে এটাই হচ্ছে বিষয়টা, যে আমরা 58 মাস জমানোর পরেও 700 টাকা বাকি আছে, আমরা আর 1 মাস যদি জমাই তাহলে আমাদের 50,000 টাকা পার হয়ে যাবে, কারণ 700 হইলেই 50,000 হয়ে যাবে। আমি তো জমাবো 850, মানে আরও 150 টাকা বেশি হবে। এটা খুবই ভালো জিনিস, তাই না? তাহলে আমরা এখানে আমাদের লিখব 58তম মাসে সঞ্চয় করার পরও, এই যে আমাদের প্রশ্নে যেহেতু তম কথাটা বলছে এই জন্য আমরা তম কথাটা নিয়ে আসতেছি। 58তম মাসে সঞ্চয় করার পরও 700 টাকা বাকি আছে। আমরা 58 মাস, আমাদের টার্গেট 50,000 ক্রস করতে হবে, 50,000 পার হইতে হবে। তো 58তম মাসে সঞ্চয় করার পরও 700 টাকা বাকি আছে। তো আমরা কি লিখব, অতএব 58 যোগ 1 ক্রম, এই যে ক্রমবাচক সিরিয়ালি ধারাবাহিকভাবে সামনের দিকে অগ্রসর হব। 58 এর সাথে 1 যোগ করলে হয় 59তম মাসে 50,000 টাকা অতিক্রম করবে। 59তম মাসে, এখানে একটা শব্দ একটু যোগ করি, 59তম মাসে সঞ্চয়ের পরিমাণ, মানে জমানো টাকার পরিমাণ, সঞ্চয়ের পরিমাণ 50,000 টাকা অতিক্রম করবে। এটি হচ্ছে আমাদের এই অঙ্কের উত্তর। উত্তর 59তম মাস। তাহলে আমাদের প্রশ্নে বলছে একজন লোক প্রতি মাসে 850 টাকা করে সঞ্চয় করেন, প্রতি মাসে 850 টাকা করে জমান, কততম মাসে তার সঞ্চিত টাকা 50,000 টাকা অতিক্রম করবে। উত্তর ক্রমবাচক সংখ্যায় হইতে হবে। আমরা যদি 50,000 টাকাকে 850 টাকা দ্বারা ভাগ করি তাহলে ফলাফল বের হয় 58 এবং ভাগশেষ 700। ভাগশেষ 700 আছে মানে এখনও 50,000 হয় নাই, 50,000 হইতে আরও 700 বাকি, আরও 700 লাগবে। তো আমরা যদি আর 1 মাস টাকাটা জমাই, 1 মাস জমানো মানেই আমি 850 টাকা জমাবো, আমার লাগবে 700, কিন্তু আমি জমাবো 850, তার মানে আমি অতিরিক্ত টাকা জমাবো। তাহলে 58 মাসের পরে আরও 1 মাস জমাইলে তার মানে 59তম মাসে সঞ্চয়ের পরিমাণ 50,000 টাকা অতিক্রম করবে। তো আমরা এইভাবে করে অঙ্কগুলো সমাধান করলাম। যখন এই ক্রমবাচক কথাটা বলবে বুঝতে হবে সেখানে ভাগশেষটা আর রাখা যাবে না, যে করেই হোক তাকে উঠায় ফেলার ব্যবস্থা করতে হবে। আমরা এখন এখানের মধ্যে আরেকটা প্রশ্ন লিখলাম। আমাদের এই প্রশ্নটিতে বলা হয়েছে একটি বই তৈরি করতে 128টা কাগজ লাগে, 60,000 তা কাগজ দিয়ে কয়টি বই তৈরি করা যাবে? একটা বই তৈরি করব, এই জন্য 128টা কাগজ লাগবে। কয়টা? 128টা কাগজ লাগবে একটা বই তৈরি করার জন্য। এখন তারা আমাদেরকে বললো যদি আমরা 60,000টা কাগজ দেই তাইলে কয়টা বই তৈরি করা যাবে এটা তোমরা জানাও। একটি বই তৈরি করতে কাগজ লাগে 128টা, 60,000টা কাগজ দিয়ে কয়টি বই তৈরি করা যাবে? তো এখানের মধ্যে দেখেন দুইটা সংখ্যা, 128, 60,000। বড় কোনটা? এটাকে আমরা বলবো ভাজ্য, এটাকে বলবো ভাজক। আমরা লিখব 60, আমরা যদি 60,000টা কাগজকে 128টা কাগজ দ্বারা ভাগ করি তাহলে কি ফলাফল বের হয় আমরা এখন বের করব। আমরা এখানে এই লাইনটা লিখে ফেললাম। আমরা যদি 60,000টা কাগজকে 128টা কাগজ দিয়ে ভাগ করি তাহলে 60,000 ভাগ 128। তো আমরা এখন এখানের মধ্যে ভাগ অঙ্কটা
করে ফেলবো। এটা রাফ করি, এদিকে 60,000-কে ভাগ করতে হবে 128 দ্বারা। তো 128 600-র মধ্যে কয়বার যায়? রাফ করি 128-কে, আমি এই পুরো ভাগ অঙ্কটা এখানে করে ফেলি, তারপরে বাকি কথাটা বলবো। তো আমরা এখানের মধ্যে ভাগ অঙ্কটা করে ফেললাম। আমাদের এই যে এখানে ভাগ অঙ্ক ফলাফল বের হলো 468 এবং ভাগশেষ 96 রয়ে গেছে। এই কথাটা এখানে জানাবো এখন। ভাগফল 468 এবং ভাগশেষ 96। তো এখন যে বিষয়টা খেয়াল করেন, এখানে আমরা ভাগশেষ রাখবো কি রাখবো না সেটা একটু খেয়াল করেন। সেটা কিভাবে করব আমরা? আমাদেরকে বলা হয়েছে একটা বই তৈরি করতে হলে 128টা কাগজই লাগবে। আমরা এর কম বা বেশি দিয়ে আমরা ওই বইটা বানাইতে পারবো না। একটা বই বানাবো তো 168 তাই লাগবে। আমি 127টা দিয়েও একটা বই বানাইতে পারবো না, 128 তাই লাগবে। তো এখন আমরা যদি 128টা দিয়ে বইগুলো বানাইতে থাকি, একটা বই 128টা, আরেকটা বই 128টা, আরেকটা বই 128টা কাগজ দিয়ে বানাইতে থাকি, তাহলে আমরা 468টা বই পুরোপুরি বানাইতে পারবো। 468টা বই পুরোপুরি ঠিকভাবে বানাইতে পারবো। প্রত্যেকটা বইয়ে 128টা কাগজ থাকবে 468টা বইয়ের মধ্যে। কিন্তু লাস্টে গিয়ে দেখেন 96 রয়ে গেল। 96 মানে কি? 60,000টা কাগজ থেকে 96টা কাগজ রয়ে গেল। এবার আমাকে বলেন তো 96টা কাগজ দিয়ে কি একটা বই বানানো যাবে তাদের এই কথা অনুযায়ী? না, 96টা কাগজ দিয়ে বই বানানো যাবে না, কারণ একটা বই বানাইতে হইলে 128টা কাগজই লাগবে, এর কম দিয়ে করা যাবে না। তাহলে এই 96টা কাগজ রয়ে যাবে, কিছু করার নাই। কারণ আমাদেরকে তারা বলে দিয়েছে একটা বই তৈরি করব তো 128টা কাগজ লাগবে। আমাদেরকে তারা 60,000টা কাগজ দিয়ে বলল কয়টা বই বানাইতে পারবা জানাও। আমরা তাদেরকে বলবো 468টা বই বানানো যাবে এবং 96টা কাগজ অবশিষ্ট থেকে যাবে, কিছু করার নাই। তো আমরা এখন এই তথ্যটি তাদেরকে জানাই দিব। আগের অঙ্কগুলোতে খেয়াল করেন, সেখানে কিন্তু বলা হয়েছে 50,000 টাকা অতিক্রম করবে কোন মাসে। আমরা 1 মাস বাড়ায়া তারপরে ফলাফল বের করছি। তারপরে কততম দিনই গিয়ে চাল শেষ হয়ে যাবে, একদিন বাড়ায় বের করছি। কিন্তু এখানে তারা আমাদেরকে এটা বলে দিছে একটা বই তৈরি করব 128টা কাগজই লাগবে। তো 60,000টা কাগজ দিয়ে কয়টা বই বানানো যাবে? আবার দেখেন ব্র্যাকেটের পাশে কিছু লেখাও নাই, এই যে এখানের মধ্যে কোনো কিছু লেখাও নাই ক্রমবাচক সংখ্যায় হবে কিনা। যখন ক্রমবাচক সংখ্যায় কথাটা বলে তখন কোনো ভাগশেষ রাখা যায় নাই, কিন্তু এখানে কিন্তু ক্রমবাচক কথাটা বলেও নাই, তাহলে ভাগশেষ থাকবে। 96টা কাগজ রয়ে যাবে, কিছু করার নাই। তো আমরা এখানে লিখব যে অতএব 468টি বই তৈরি করা যাবে এবং 96টা কাগজ অবশিষ্ট থাকবে। তো আমাদের প্রশ্নে তারা জানতে চাইছে বই কয়টা বানানো যাবে, অবশিষ্ট আছে কি নাই এগুলো তারা জানতেও চায় নাই। কয়টা বই তৈরি করা যাবে? 468টা বই তৈরি করা যাবে। আমরা উত্তরে লিখে দিব 468টি বই। এই যে প্রশ্ন জিজ্ঞাসা করছে কয়টি বই তৈরি করা যাবে, আমরা তাদেরকে বলবো 468টি বই তৈরি করা যাবে, 96টা কাগজ অবশিষ্ট থাকবে। আশা করি আমরা অঙ্কটা বুঝতে পারলাম কিভাবে করে করতে হবে। আমরা এখানে মধ্যে একটা প্রশ্ন লিখলাম, তো প্রশ্নের সমাধানটা আমরা করে ফেললাম যাতে সময়টা তাড়াতাড়ি করে কম সময়ের মধ্যে করে ফেলতে পারি। একটি কোম্পানির ব্যবসায় 95,200 টাকা লাভ হলো এবং তা কর্মচারীদের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়ার সিদ্ধান্ত হলো। যদি প্রত্যেক কর্মচারী 800 টাকা করে পান তাহলে কর্মচারীর সংখ্যা কত? অর্থাৎ একটা ব্যবসায় 95,200 টাকা লাভ হয়েছে। কত টাকা লাভ? 95,200 টাকা লাভ হলো। কোম্পানি সিদ্ধান্ত নিল এই যে আমাদের 95,200 টাকা লাভ হলো, এই টাকাটা আমাদের কোম্পানিতে যত কর্মচারী আছে সবার মধ্যে ভাগ ভাগ করে দিব এবং সবাই যেন সমান সমান পায়। আমাদের কোম্পানিতে যত লোক আছে প্রত্যেকে যেন সমান সমান টাকা পায়, কেউ কম পাবে না বেশি পাবে না, সবাই সমান পাবে। তো হিসাব করে দেখা গেল কোম্পানিতে যেই পরিমাণ লোক আছে আমরা যদি সবাইকে সমান সমান করে টাকা দিই তাহলে এক একজন লোক 800 টাকা করে পাবে। এক একজন লোক কয় টাকা করে পাবে? 800 টাকা করে পাবে। এটা তারা আমাদেরকে জানায় দিল। এবার প্রশ্ন জানতে চাই, তাহলে বলো তো ওই কোম্পানিতে কর্মচারীর সংখ্যা কত, কয়জন কর্মচারী আছে? তারা কিন্তু অনেক তথ্য দিয়ে দিছে। তারা যত কর্মচারী আছে সবার মধ্যে কয় টাকা ভাগ করছে? 95,200 টাকা তারা ভাগ করে দিছে। এক একজন লোক কয় টাকা করে পাইছে? 800 টাকা করে পাইছে।
তাহলে লোক আছে কয়জন, এটা একদম সহজেই বের করা সম্ভব। যেমন আমি যদি বলি যে আমার কাছে 2 টাকা আছে, আমি এখন 2 টাকা করে 10 টাকা আছে, 2 টাকা না 10 টাকা আছে, আমি এখন 2 টাকা করে ভাগ করে দিতে চাই। আমি কয়জনকে দিতে পারবো? আমি 5 জনকে দিতে পারবো, কারণ এক একজন 2 টাকা করে পাবে। এখন আমার কাছে টাকা তো আছে 10 টাকা, আমি 10 টাকা কয়জনকে দিতে পারবো? তাহলে 10কে 2 দিয়ে ভাগ করলে বের হয় 5, কারণ আমি 5 জন লোককে দিতে পারবো। নিবে না মনে হয়, তাই না? তো এখন তো আমাদের এই ব্যবসায় 95,200 টাকা লাভ হলো, এক একজন লোক 800 টাকা করে পাবে। আমরা দেখতেছি এই অঙ্কটার মধ্যে 2টা সংখ্যা, এটা একটা এবং এটা একটা। বড় কোনটা? এটা, তাকে আমরা ভাজ্য বলবো, এটাকে ভাজক বলবো। তাহলে আমরা ওই ঠিক আগের অঙ্কগুলোর মতোই একই কথা বারবারে বলবো। আমরা যদি 95,200 টাকাকে 800 টাকা দ্বারা ভাগ করি, তাহলে ভাগ করার পরে ফলাফল বের হয় 119। আমরা ভাগটাও করেছি এখানে, এবং আমরা করব ক্লাস 5-এ ভাগ অঙ্ক আর কি, রাফটা করে দেখানো বাধ্যতামূলক, খুবই দরকার। তো আমরা 95,200কে 800 দ্বারা যখন ভাগ করলাম, তখন আমাদের ভাগফল বের হইল 119। ভাগশেষ নাই, কোনো ভাগশেষ নাই, তার মানে পুরো ভাগফলটাই এখানে, কোনো ভাগশেষ আর অবশিষ্ট এখানে থাকে নাই। তো ভাগফল কত? 119। 119 মানে কি? ওই কোম্পানিতে 119 জন লোক আছে। কয়জন লোক আছে? 119 জন কর্মচারী আছে। এই 119 জন কর্মচারীকে আপনি প্রত্যেককে 800 টাকা করে দিবেন। একজনকে 800 টাকা, আরেকজনকে 800 টাকা, আরেকজনকে 800 টাকা, এইভাবে করে করতে করতে 119 জনকে প্রত্যেককে 800 টাকা করে দিতে দিতে 119 জনকে যখন আপনি টাকা দিবেন, 95,200 টাকাই শেষ হবে। কোনো টাকা থাকবেও না, বাড়তি টাকা লাগবেও না। 119 জনকে 800 টাকা করে দিতে থাকলে 95,200 টাকাই লাগবে। তাহলে আমাদের কাছে তারা জানতে চায় কর্মচারীর সংখ্যা কত? আমরা দেখলাম কর্মচারীর সংখ্যা 119 জন। তো আমরা এখন পরবর্তী প্রশ্নের সমাধান করব। আমরা এখন নতুন করে আরেকটি প্রশ্ন লিখলাম। আমাদের এই প্রশ্নটিতে বলা হয়েছে একটি বাক্সে 250টি বস্তু প্যাকেট করা যায়। একটা বাক্স আমরা নিলাম, ওই বাক্সের ভিতরে আমরা 250টা বস্তু প্যাকেট করে রাখতে পারবো। তো এরকম 43,548টি বস্তু প্যাকেট করার জন্য কয়টি বাক্স প্রয়োজন, এটা তারা জানতে চায়। আমরা একটা বাক্সের মধ্যে কয়টা বস্তু রাখতে পারি? 250টা বস্তু রাখতে পারি, আর কি 250টার বেশি রাখা যায় না। আমি সর্বোচ্চ 250টা রাখতে পারবো, আমার এই বাক্সটা পুরোটা ভরে যাবে। তো এখন তারা জানতে চায় যদি 43,548টা বস্তু দেওয়া হয় প্যাকেট করার জন্য, তো কয়টা প্যাকেট লাগবে? এই সবগুলোকে কিন্তু এই প্যাকেটের মধ্যে ভরা লাগবে, এই সবগুলোকে এই প্যাকেটের মধ্যে ভরা লাগবে। তো তারা এটাই বলতেছে যে একটি বাক্সে 250টি বস্তু প্যাকেট করা যায়, তো এই 43,548টা বস্তু প্যাকেট করার জন্য কয়টা বাক্স লাগবে, অর্থাৎ বাক্সের মধ্যে এই সবগুলো বস্তুকে রাখা লাগবে, কোনো বস্তু এই প্যাকেটের বাইরে থাকা যাবে না। তো আমরা এখন সমাধান করব। যদি খেয়াল করেন প্রশ্নের মধ্যে সেই দুইটা সংখ্যা 43,548 এবং 250। তো আমরা এখন কি বলতে পারি? বড়টা ভাজ্য, ছোটটা ভাজক। তাহলে আমরা লিখব, আমরা যদি 43,548টি বস্তুকে 250টি বস্তু দ্বারা ভাগ করি, তাহলে ঠিক এই কথাটা আমি এখন এখানের মধ্যে লিখে ফেলব। তো আমরা এখন এখানের মধ্যে ভাগটা করে ফেলব। 43,548 তাকে আমরা ভাগ করব 250 দ্বারা। আমরা ভাগ অঙ্কটা এদিকে এখন রাফ করে ফেলব। তো আমরা এখানের মধ্যে ভাগ অঙ্কটা করলাম, আমাদের এখানে ফলাফল বের হয়েছে ভাগফল 174 এবং ভাগশেষ 48। তো এখন এখানে আমরা কি দেখলাম? ভাগফল 174 এবং ভাগশেষ 48। ভাগফল 174 মানে কি? 174 মানে 174টা বাক্স, 174টা বাক্স। আর ভাগশেষ 48 মানে 48টা বস্তু এখনো রয়ে গেছে। আমরা যখন 43,548কে যখন আমরা ভাগ করতেছি, ভাগ করতে করতে এক পর্যায়ে গিয়ে 48 রয়ে গেল, এটা ভাগশেষ। 43,548 এটা কি ছিল? এটা ছিল বস্তু। 43,548টি বস্তু। তো 43,548টি বস্তু থেকে 48টা বস্তু এখনো রয়ে গেছে। আমরা যদি এক একটা বাক্সে 250টা করে বস্তু রাখি, এক একটা বাক্সে যদি আমরা 250টা করে বস্তু রাখি, তাহলে 174টা বাক্স লাগবে এবং তারপরেও 48টা বস্তু রয়ে যাবে, এদেরকে এখনো কোনো বাক্সে রাখা যায় নাই। কারণ আমি যদি 250টা করে, একটা বাক্সে 250টা,
আরেকটা বাক্সে 250টা, আরেকটা বাক্সে 250টা, এভাবে করে রাখতে থাকি 174টা বাক্স পুরোপুরি ভরে যাবে এবং 48টা বস্তু এখনও রয়ে যাবে। এখন কথা হলো আমরা এখন অঙ্কটা কীভাবে করব? আমরা কি এখন এটাই রেখে দিব? আমরা কি বলবো যে তারা বলছে কয়টি বাক্স প্রয়োজন? আমরা কি বলবো যে 174টি বাক্স প্রয়োজন? না, এখানে একটা ঘটনা আছে। সেটা কি? তারা বলছে 43,548টি বস্তু প্যাকেট করার জন্য কয়টি বাক্স প্রয়োজন। তার মানে এই সবগুলো বস্তুকে প্যাকেট করতে হবে, এই সবগুলো বস্তুকে বাক্সের মধ্যে রাখতে হবে। তারা বলছে একটা বাক্সে 250টা পর্যন্ত রাখা যায়, এর বেশি আর রাখা যাবে না। বলে তো নাই যে এর কম রাখা যাবে না, এর কম রাখলে না হয় বাক্সটা একটু ফাঁকাই থাকবে। 250টা জায়গায় 240টা রাখলে ওই 10টার জায়গাটা একটু ফাঁকাই থাকলো, কিন্তু কম রাখা যাবে না এমনটা তো বলে নাই। তো এখন তারা বলছে 43,548টা বস্তুই রাখতে হবে। তো কয়টা বাক্স আমাদের দরকার? তো আমরা দেখলাম আমরা যদি 174টা বাক্স নেই, 48টা বস্তু রয়ে যায়। এরা বাক্সের মধ্যে এখনও ঢুকতে পারে নাই, কিন্তু এদেরকেও বাক্সের মধ্যে ঢুকাইতে হবে। আর এদেরকে বাক্সের মধ্যে ঢুকাইতে হইলে আমাদেরকে আরেকটা বাক্স নেওয়া দরকার, কারণ একটা বাক্সের মধ্যে জায়গা হচ্ছে 250টা রাখার মতো জায়গা। একটা বাক্সের মধ্যে কতটুকু জায়গা? 250টা বস্তু রাখার মতো জায়গা আছে। তো আমাদের তো আর এতগুলা বস্তু বাকি নাই, মাত্র 48টা বস্তু বাকি আছে, কিন্তু এদেরকে রাখতে হইলেও সেই একটা বাক্স আনা লাগবে। এমনটা তো করা যাবে না যে অন্য বক্সগুলোর মধ্যে এদেরকে চেপে রেখে দিবে, এমনটা করা যাবে না। তো 174টা বাক্স লাগবে, 48টা বস্তু এখনও রয়ে গেছে, এদেরকে রাখার জন্য আরও একটা বাক্স লাগবে। তাহলে মোট কয়টা বাক্স লাগবে? 175টা বাক্স লাগবে। আমরা এখানের মধ্যে এই কথাটা বলবো। তাহলে 174টি বাক্সে প্যাকেট করার পরও 48টি বস্তু অবশিষ্ট রয়েছে। আমরা এখানে কি লিখলাম? 174টি বাক্সে প্যাকেট করার পরও 48টি বস্তু অবশিষ্ট রয়েছে। অতএব 174 যোগ 1 মানে আর একটা বাক্স আমরা নিব। 175টি বাক্সের প্রয়োজন হবে, কারণ 174টা বাক্স যদি আমরা নেই, 48টা বস্তু বাকি থেকে যায়, এরা আর এখনও বাক্সের মধ্যে জায়গা পায় নাই। তো এদেরকে রাখার জন্য আরেকটা বাক্স আমাদেরকে নিতে হবে, ওই বাক্সের মধ্যে 48টা বস্তু আমরা রাখবো। কারণ আমাদেরকে তারা বলে দিছে 43,548টা বস্তু প্যাকেট করতে হবে। তাহলে বাক্স কয়টা লাগবে? তার মানে এখান থেকে 174টা বাক্স যদি আমরা নেই, 48টা থেকে যায়, এদেরকে বাকি রাখা যাবে না, কারণ তারা বলছে এই সবগুলাকে প্যাকেট করা লাগবে। তো এই 48টা যেহেতু রয়ে গেছে, এদেরকে রাখার জন্য আমরা আরেকটা বাক্স নিলাম। তো এখন খেয়াল করেন, এখানে কিন্তু ওই ব্র্যাকেটের মধ্যে উত্তর ক্রমবাচক সংখ্যা এই কথাটা বলা ছিল না, কিন্তু তারপরও আমরা প্রশ্নের দিকে খেয়াল করতে হবে কি বলা আছে। এই সবগুলো বস্তুকে প্যাকেট করতে হবে, এই জন্য আমরা একটা বাক্স আমরা আরও অতিরিক্ত নিলাম। তাহলে 175টা বাক্স নিলে আমাদের এই সবগুলো বস্তু প্যাকেট হয়ে যাবে। এখন কেউ কেউ এখানের মধ্যে এটা ভাবতে পারেন যে ভাইয়া আপনি এখানের মধ্যে এক যোগ করে করলেন, অথচ একটু আগে যে ওই যে বই তৈরি করার যে অঙ্কটা ছিল, যে একটা বই তৈরি করতে 128টা কাগজ লাগে, 60,000 তা কাগজ দিলে কয়টা বই তৈরি করা যাবে, ওখানে তো আপনি এক যোগ করেন নাই। ওখানে এক যোগ করে নেই, এই কারণে একটা বই তৈরি করতে 128টা কাগজই লাগবে, এর কম দিয়ে তো আর ওই বইটা তৈরি করা যাবে না, কারণ সেখানে বলাই আছে একটি বই তৈরি করতে 128টা কাগজ লাগে। তাহলে এর কম দিয়ে তো আর বইটা তৈরি করা যাবে না। তো আমরা যখন 60,000 তা দিয়ে বইগুলো তৈরি করতে গেলাম, তখন কিছু কাগজ রয়ে গেছিল 96টা, সেগুলো দিয়ে আর বইটা তৈরি করা যাবে না, এই জন্য সেখানে আমরা অতিরিক্ত কোনো কিছু করি নাই। কিন্তু এখানের মধ্যে তারা বলছে 43,548টা বস্তু প্যাকেট করা লাগবে। তো এক একটা বাক্সে 250টা পর্যন্ত রাখা যায়, এর চেয়ে কমও তো রাখা যাবে, বাক্সটা না একটু ফাঁকাই থাকবে। তো এখানের মধ্যে এই সবগুলো বস্তুকে প্যাকেট করার জন্য আমরা একটা বাক্স অতিরিক্ত নিলাম। 174টা নিলে সব বাক্সের মধ্যে ঢুকে না, কিছুটা বাকি থাকে, তাদেরকে নেওয়ার জন্য আরেকটা বাক্স নিলাম। তাহলে 175টি বাক্সের প্রয়োজন হবে। তাহলে আমরা এখানের মধ্যে উত্তর লিখে দিব 175টি বাক্স। তো এটি হচ্ছে আমাদের এই অঙ্কের সমাধান। তো আমাদের আজকের এই পর্বটিতে আমরা ভাগ নিয়ে আলোচনা করলাম, বিভিন্ন রকমভাবে ভাগ করা যায়, ভাগের যে সূত্রগুলো, তারপরে এই অঙ্কগুলো। আশা করি আজকের পর্বটি আপনাদের ভালো লেগেছে।
পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।